ওকে, সো আমরা কোয়ান্টাম টানেলিং শুরু করেছিলাম। সো কোয়ান্টাম টানেলিং দিয়ে আমরা করব। তার আগে হচ্ছে তোমাদেরকে একটা পিডিএফ ফাইল দেখাচ্ছি, যেটা আমি তোমাদের ক্লাসরুমে আপলোড করছি আজকে, এবং এটা হচ্ছে হ্যান্ডআউটস এর আন্ডারে আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। সো এটা এই যে কোয়ান্টাম টানেলিং এর যে কনসেপ্টস গুলো পড়াইছি, সো সেগুলো বেসিক্যালি মার্ক লার্নস্ট্রমের লেকচারস থেকে কিছুটা নেয়া, কিছু জিনিস আমি অ্যাড করছি আমার মতো করে, বাট মোস্ট অফ ইট ইজ টেকেন ফ্রম লার্নস্ট্রমস লেকচারস। সো আজকে মোটামুটি আমরা চেষ্টা করব ডেনসিটি অফ স্টেটস পর্যন্ত শেষ করার। তো লার্নস্ট্রম একটা বই লিখতেছে, এটা হচ্ছে বইয়ের ড্রাফট কপি, এখনো কমপ্লিট হয়নি। তোমরা ডেটটা দেখো, এটা খুবই লেটেস্ট, নভেম্বর 14, 2021। তো এইখানে যে আমি ইনিশিয়ালি যে কনসেপ্টস গুলা তোমাদেরকে বলছি, তোমার রিগার্ডিং ক্রিস্টাল, তারপরে হচ্ছে এই যে প্লেনস, তারপরে আমরা শর্ডিঙ্গার ইকুয়েশনস পড়ছি, এগুলো কিন্তু মোটামুটি এই যে পার্টিকেল ইন আ বক্স, সো অনেক কিছু এখান থেকে নেয়। এটা তোমার অন্য বইতে ওভাবে পাবা না, বাট এই কনসেপ্টস গুলা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আমি তোমাদেরকে চেষ্টা করি যে বাইরে তোমার এই কোর্সটা যেভাবে পড়ানো হয় সেটা যতটুকু কাছাকাছি সম্ভব তোমাদেরকে সেইভাবে পড়ানো বা সেই কনসেপ্টস গুলা দেয়া। সো আমাদের দেশে আসলে খুব ওইভাবে ট্র্যাডিশনালি যেভাবে পড়ানো হয় সেটা অনেক ব্যাকডেটেড। সো এই কনসেপ্টস গুলা আমাদের দেশে ওইভাবে পড়ানো হয় না, যেখানে ডিভাইস পড়ানো হয়। সো আমি চেষ্টা করছি যে কিছুটা তোমাদেরকে মানে ওই ইন্টারন্যাশনাল লেভেলে যতটুকু দেয়া হয় সেভাবে তোমাদেরকে পড়ানো। সো এখানে তোমরা এই মেটেরিয়ালস গুলা পাবা, যেগুলো আসলে ওইভাবে বইতে কোথাও দেয়া নেই। সো সেটা তোমরা এখান থেকে পড়ে নিতে পারো, ইনিশিয়াল টপিকস গুলা। তারপরে আমরা যখন রিয়েল ডিভাইসে ঢুকবো নেক্সট উইক থেকে, আমরা ডিফিউশন, ফার্মি ডিরাক এগুলা কিছুটা পড়বো তোমাদের এই কোর্সের আগে। সো সেগুলা পিরিয়ডের বই থেকে পড়তে পারো, বাট এইটা ইনিশিয়াল কনসেপ্টস গুলো এখান থেকে দেখে নিও। আর এটা লাইক বেসিক্যালি অনেকটা লেখাটা হচ্ছে অনেকটা লেকচারের মতো, যে অ্যাজ ইফ তোমার সাথে কেউ কথা বলতেছে। সো তুমি যখন এটা পড়বা, বা ইউল ফিল যে কেউ তোমাকে মানে জিনিসটা বোঝাচ্ছে, ওভাবে লেখা। সো এগুলো পড়ো, আর হচ্ছে তোমার কিছু নিজেরা সলভ করার চেষ্টা করো, তাহলে ইট শুড বি ক্লিয়ার। ওকে, সো উইথ দ্যাট আমরা হচ্ছে লেটস গো টু আওয়ার লেকচারস। হচ্ছে কোয়ান্টাম টানেলিং। আচ্ছা, টানেলিংটা আমরা শুরু করব। তো যেহেতু টানেলিং নিয়ে নোবেল প্রাইজের কথা বলছিলাম, সো এইটা একটু দেখাই। সেটা হচ্ছে 1973-তে তিনজনকে নোবেল প্রাইজ দেওয়া হয়। হ্যাঁ, তিনজনের মধ্যে তিনজনের কাজ হচ্ছে এই সেমিকন্ডাক্টর এন্ড সুপার কন্ডাক্টিং ডিভাইস নিয়ে। তার মধ্যে লিও ইসাকি হচ্ছে আর ইয়ান চিভার, এদেরকে দেয়া হয় ফর ডিসকভারিং টানেলিং। হ্যাঁ, so half of the prize is divided equally between Isaki and Cheever for their experimental discoveries regarding tunneling. এবং ইসাকি একটা ডায়োড তৈরি করে ফর দ্য ফার্স্ট টাইম, থিওরিটিক্যালি তৈরি করে, সেটা এক্সপেরিমেন্টালি ডেমনস্ট্রেট করে, and he was a physicist। এবং সেটা হচ্ছে সেটাকে বলে হচ্ছে ইসাকি ডায়োড। এটা টানেলিং ফেনোমেনার মাধ্যমে কাজ করে। and ইয়ান জিভার, সেও হচ্ছে এটাতে সেম কাজই করে, সিমিলার, এবং he got the Nobel Prize also at that time. So ইয়ান জিভার তোমার আর হচ্ছে is a mechanical engineer, okay, so who got the Nobel Prize in physics. আর সুপার কন্ডাক্টিং নিয়ে কাজ করে সেটা হচ্ছে ব্রায়ান জোসেফসন। Yes, that was for the Josephson effect. But anyway, এটা জাস্ট জেনে রাখার জন্য। আচ্ছা, সো টানেলিং নিয়ে আমরা বলতেছিলাম যে ক্লাসিক্যাল ভার্সেস কোয়ান্টাম। সো উই ডিসকাসড দিস বিফোর, এবং this is the tunneling link process. You have a potential well, and আমরা যদি এনার্জি গ্রেটার দেন ইউ পোটেনশিয়াল এনার্জি চিন্তা করি, এটা হচ্ছে কি এনার্জি অফ দ্য ইলেকট্রন, তাহলে we can actually solve for the wave equations.
E greater than U and E less than U, এই দুইটা সলিউশন এটা তোমাদের মনে রাখতে হবে। মানে this is something that you should always remember, যে E greater than 0 তে সলিউশনটা কি হয় এবং E less than 0 তে সলিউশনটা কি হচ্ছে, বিকজ এইটার উপর বেস করে আমরা টানেলিং প্রবাবিলিটিটা ক্যালকুলেট করব। সো লেটস কাম ব্যাক টু দ্য প্রবলেম যেটা নিয়ে আমরা স্টার্ট করছিলাম। সেটা হচ্ছে যে আমার একটা ফাইনাইট পটেনশিয়াল ওয়েল আছে, যেটার এখানে এনার্জি হচ্ছে ইউ নট। সো এখানে এনার্জি হচ্ছে ইউ নট, আর এই জায়গায় এনার্জি সামথিং লেটস সে u1 or u equal to 0, whatever. Okay, so this is u equal to 0. So definitely এই রিজনে আমি যদি চিন্তা করি, এটা হচ্ছে আমার ইলেকট্রনের এনার্জি, এবং এখানে ইলেকট্রনের এনার্জি হচ্ছে E is definitely greater than U, because U এর ভ্যালু হচ্ছে 0 আর E হচ্ছে নন জিরো। এই সাইডেও E is greater than 0. So E যদি greater than 0 হয়, this is the solution of the wave function. E greater than 0 হলে this is the solution of the wave function. আমি দুইটা ফাংশনকে দুইটা কনস্ট্যান্টকে আলাদা করে লিখলাম দুই সাইডে, a b, আর এটা হচ্ছে ef। আর মাঝখানের রিজনে কি হচ্ছে, যখন ইলেকট্রনটা ওয়েলের ভিতরে ঢুকবে, ওয়েলের ভিতরে potential এনার্জিটা is greater than u. So inside the potential well, তোমার এনার্জি, potential এনার্জি হচ্ছে u নট, এবং তোমার e এর ভ্যালু inside the potential well is greater than u naught. তাহলে যখন greater than u naught হয়, আমরা জানি যে ওয়েভ ফাংশন সলিউশনটা হচ্ছে দুইটা ডিকেইং এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন আমরা এই ইকুয়েশনটাকে আমরা সলভ করব ফর সাম পার্টিকুলার কেসেস। সলভ করে আমরা টানেলিং প্রবাবিলিটিটা, মানে ইলেকট্রন যে টানেল করবে কোয়ান্টাম ওয়েলে, ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে তো বলে যে এটা কখনোই ব্যারিয়ারকে ক্রস করতে পারবে না, বাট কোয়ান্টাম মেকানিক্যাল এফেক্টসে তুমি যদি ইলেকট্রনটাকে কনফাইন করে ফেলো উইথিন আ সার্টেন বাউন্ডারি ইনসাইড আ পোটেনশিয়াল ওয়েল, তাহলে দেয়ার ইজ চান্স যে ইলেকট্রন উইল টানেল থ্রু দিস জাংশন, মানে টানেল থ্রু দিস ব্যারিয়ার। সো সেটাই আমরা এখন দেখব। তো আমাদের হচ্ছে গিয়ে তোমার এই সাইডে আমরা যদি লেফট সাইডটা চিন্তা করি, এখানে ইউ ইজ 0, তার মানে এনার্জি ইজ greater than u, আর এই পাশেও এনার্জি ইজ গ্রেটার দেন ইউ। তো আমরা এনার্জি যখন গ্রেটার দেন ইউ হয়, তখন আমার ওয়েভ ফাংশনটা হচ্ছে গিয়ে a e to the power I kx প্লাস হচ্ছে a e to the power b e to the power minus I kx, right? Is it clear? বুঝা গেছে? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, সো a e to the power I kx plus b, হ্যাঁ বলো, কোয়েশ্চেন আছে কোনো? আচ্ছা, কোয়েশ্চেন নাই। ওকে, a e to the power I kx plus b e to the power minus I kx। এখন আমরা এটাকে ফর সিম্পলিসিটি, এটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ ট্রাভেলিং ইন দ্য পজিটিভ এক্স ডিরেকশন। আমরা সিম্পলিসিটির জন্য এটাকে 1 ধরলাম, e to the power minus I kx। আর এই যে বিটা হচ্ছে গিয়ে ওয়েভ ট্রাভেলিং ইন দ্য নেগেটিভ এক্স ডিরেকশন। সো নেগেটিভ এক্স ডিরেকশনে যেটা ট্রাভেল করবে সেটাকে আমরা বললাম হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ, আর এই অ্যামপ্লিটিউড বি এর জায়গায় আমরা এটাকে লিখলাম হচ্ছে আর। তাহলে এই দুটাকে আলাদা আলাদা করে লিখলাম। একটা হচ্ছে গিয়ে ইনকামিং ওয়েভ উইথ অ্যামপ্লিটিউড 1, সো এটার ওয়েভ ফাংশনটা হচ্ছে 1 ইনটু e to the power I kx, আর এই যে যেটা নেগেটিভ দিকে যাচ্ছে সেটাকে আমরা বললাম যে এটা এই ওয়ালের ধাক্কাকে রিফ্লেক্ট হচ্ছে, সো দিস ইজ r e to the power minus I kx। ইজ ইট ক্লিয়ার? দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এগুলা, কারণ এটা রিলেটেড প্রবলেমস আমি তোমাদের ইন কোর্সে দিব, এবং আজকেও একটা প্রবলেম আমরা সলভ করব। সো ইকুয়েশন গুলো কিভাবে আসছে একটু বুঝতে হবে।
আচ্ছা, তারপরে হচ্ছে তোমরা এই পোটেনশিয়াল ওয়েলের ভিতরে যাও। এখানে তো সি টু দি পাওয়ার আলফা এক্স ডি টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, বিকজ এখানে এনার্জি ইজ লেস দেন ইউ জিরো। আচ্ছা, আবার যদি বাইরে আসি, বাইরে আসলেও দুইটা কম্পোনেন্ট আছে। দুইটা কম্পোনেন্ট এখানে কি ছিল? আলফা এক্স ই টু দি পাওয়ার ই অফ আই কে এক্স প্লাস, আমি এই যে এই কন্ডিশনের জন্য বলছি, প্লাস এফ ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। এখন এখানে আমরা ধরে নিলাম যে একটা অ্যাবজর্বিং কন্ট্যাক্ট আছে, তার মানে যদি কোনো ওয়েভ এখান দিয়ে টানেল করে ওই পাশে যায়, তাহলে সেটা পুরাটা অ্যাবজর্ব হয়ে যাবে। তার মানে নেগেটিভ দিকে কোনো কিছু রিফ্লেক্টেড হবে না। সো উই ক্যান ইগনোর দিস টার্ম। আর তাহলে আমার শুধু পজিটিভ এক্স ডিরেকশনে একটা ট্রাভেলিং ওয়েভ থাকলো। এখন যেহেতু ওয়েভটা ট্রান্সমিটেড হয়েছে, এটা একটা ব্যারিয়ারের মধ্যে দিয়ে টানেল করে সে ওই পাশে গেছে, তাহলে এই ইটাকে আমরা টি লিখলাম। টি মানে ট্রান্সমিটেড, ঠিক যেভাবে আমরা বিটাকে লিখছিলাম হচ্ছে রিফ্লেক্টেড। সো এই ডিরেকশনে দিস ইজ টি ই টু দি পাওয়ার আই কে এক্স। ইজ ইট ক্লিয়ার? আন্ডারস্টুড? আচ্ছা, যেহেতু কোনো কোয়েশ্চেন নাই, Yes, sir. তোমাদেরকে যেটা করতে হবে যে ইউ নিড টু অ্যাপ্লাই দ্য বাউন্ডারি কন্ডিশনস to solve this, to find out the value of these constants. Boundary conditions apply করতে হবে। So boundary conditions কি? Boundary conditions হচ্ছে যে the wave functions and its derivatives, ঠিক আছে? Wave function and its derivatives must be continuous at the interfaces. আচ্ছা, so এটা হচ্ছে আমার ওয়াল, এই ওয়ালটা হচ্ছে কি আমার বাউন্ডারি। যেহেতু this is a traveling wave, this is the wave that is tunneling through the junction, এখানে কোনো ব্রেক নাই, there's no break here at the boundaries। তাহলে আমরা বলতে পারি যে wave function phi x is continuous at the boundaries। ওকে, continuous at the boundary মানে হচ্ছে যে the wave function and its derivative, ঠিক আছে? যদি wave functionটা কন্টিনিউয়াস হয়, phi x যদি কন্টিনিউয়াস হয়, তাহলে d স্কয়ার phi x by dx স্কয়ার, এটাকে লিখতে পারি আমরা d by dx of d phi x by dx। তার মানে ওইটার ডেরিভেটিভ is also continuous। মানে phi x যদি কন্টিনিউয়াস হয়, তাহলে d phi by dx এটাও কন্টিনিউয়াস হবে। So the wave function and its derivatives is continuous at the interfaces। এখন ইন্টারফেসেসে তুমি বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাই করো। So what are the boundary conditions? Boundary conditions হচ্ছে যে একটা হচ্ছে জিরোর লেফট সাইডে, আমি যদি এই ছবিটাতে আরেকটু দেখাই যে what are the boundary conditions? So boundary conditions গুলা কি? একটা হচ্ছে x equal to 0 তে, তাইলে যদি ওয়েভ ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তার মানে হচ্ছে ওয়েভ ফাংশন at, এটা হচ্ছে 0 মাইনাস মানে নেগেটিভ সাইডে, আর এটা হচ্ছে গিয়ে ওয়েভ ফাংশন at 0 প্লাস। এই দুইটা should be equal। That means the wave on the negative side is equal to the is continuous on the positive side also। তার মানে phi of 0 minus should be equal to phi of 0 plus। Okay, similarly যেহেতু বলছি ওয়েভ ফাংশনটা কন্টিনিউয়াস হলে ওদের ডেরিভেটিভটাও কন্টিনিউয়াস হবে, তার মানে আমরা এটাও বলতে পারি যে phi of phi prime, which is the derivative of 0 minus, this is equal to phi prime of 0 plus। তার মানে ওয়েভ ফাংশন এন্ড ইটস ডেরিভেটিভ দুইটাই কন্টিনিউয়াস হতে হবে। সো এটা গেল একটা সেট অফ বাউন্ডারি কন্ডিশনস। একইভাবে তুমি x equal to d তে তুমি ওয়েভ ফাংশনটা দেখো, সেটাও হবে একইভাবে যে phi of d minus equal to phi of d plus, and if similarly phi prime d minus is equal to phi prime d plus। Is it clear? জি স্যার। জি স্যার। বুঝছি স্যার। ফাংশনটা এখন ওয়েভ ইকুয়েশনস গুলাতে আসো। ইফ ইউ রিমেম্বার, আমার ছিল হচ্ছে 1 e to the power ix আর হচ্ছে r e to the power minus ix, এইটা আর এই বক্সের ভিতরে 0 মাইনাসটা আর হচ্ছে 0 প্লাসটা, এই দুটাকে আমার হচ্ছে ইকুয়েট করতে হবে।
তাইলে প্রথমে আসো যে আমরা শুধু ফাই এক্স চিন্তা করি, শুধু ফাই এক্স যদি চিন্তা করি তাহলে ইনিশিয়ালি হচ্ছে x ইকুয়াল টু 0 বসো, তাহলে আসবে হচ্ছে 1 প্লাস r, তাই না? যদি আমরা এই দুইটাকে অ্যাড করি, জি স্যার। 1 প্লাস r ইকুয়াল টু তোমার এই এই কি বলে পোটেনশিয়াল ওয়েলের ভিতরে আছে হচ্ছে c e টু দি পাওয়ার মাইনাস c e টু দি পাওয়ার আলফা x প্লাস d e টু দি পাওয়ার মাইনাস আলফা x। সো এখানে তোমরা বসো, একটু জুম করি তাহলে দেখতে পাবা। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার 1 ধরলাম কেন? 1 ধরলাম কেন? 1 ধরলাম আমাদের ক্যালকুলেশনটা যাতে ইজি হয় এই জন্য। আচ্ছা ঠিক আছে, এই 1টাকে তুমি এভাবে চিন্তা করতে পারো, যদি মানে এই এক্সপ্লেনেশনটা আসলে ইজি হয়, কথাটা বলা এভাবে ঠিক না। 1 মানে হচ্ছে ওয়েভটার অ্যামপ্লিটিউড 100%, 100%। তার মধ্যে ধরো আমার 80% রিফ্লেক্টেড হবে আর 20% হচ্ছে ট্রান্সমিটেড হবে। ট্রান্সমিটেড হবে। আচ্ছা জি স্যার। মানে পার্সেন্টেজের হিসাবে 1 মানে 100%, ঠিক আছে? জি স্যার। জি ওইভাবে চিন্তা করো যে এটা তো অ্যামপ্লিটিউড, রাইট? মানে ওয়েভের অ্যামপ্লিটিউডটা ধরো 100%, অ্যামপ্লিটিউড বা ইন্টেন্সিটি বলতে পারো, যে 100% ইন্টেন্সিটি নিয়ে ওয়েভটা আসতেছে। তা ব্যারিয়ারের মধ্যে ধাক্কা খাইলো, 80% রিফ্লেক্ট হলো, 20% ট্রান্সমিটেড হলো, ঠিক আছে? সো এই জন্য আমরা এটাকে 1 ধরছি। সো 1 ইজ জাস্ট আ ফ্র্যাকশন, ইটস আ পার্সেন্টেজ। অ্যাবসলিউট ভ্যালু আমার মানে দরকার স্যার, নাই, বুঝা গেছে? তার মানে এখানে স্যার r% রিফ্লেক্টেড হইছে আর t% টানেলিং হইছে। রাইট, টানেলিং না, ট্রান্সমিটেড হয়েছে। জি স্যার। ট্রান্সমিটেড। মেকানিজমটা টানেলিং, বাট ওই পাশে চলে গেছে, তার মানে ইট হ্যাজ বিন ট্রান্সমিটেড, ঠিক আছে? আচ্ছা, তো তুমি এখন এখানে কন্ডিশন গুলো অ্যাপ্লাই করো। র কন্ডিশন গুলো তুমি যদি অ্যাপ্লাই করো, প্রথমে হচ্ছে x ইকুয়াল টু 0 নিবা। x ইকুয়াল টু 0 যদি নাও, লেট মি রাইট ইট ডাউন। x যদি 0 নাও তাহলে হচ্ছে তোমার আর 1 প্লাস r, আর আর এই পাশে x ইকুয়াল টু 0 নিলে কি হবে? c প্লাস d, isn't it? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে তোমার, এটা গেল কোন কন্ডিশন? এটা হচ্ছে তোমার ফাই 0 প্লাস 0 মাইনাস ইকুয়াল টু ফাই 0 প্লাস, এই কন্ডিশনে। একইভাবে তুমি হচ্ছে গিয়ে নেক্সট কন্ডিশনটা নাও। সো এখান থেকে আমি একটা ইকুয়েশন পেলাম। তো আরেকটা ইকুয়েশন আমার হচ্ছে ফাই প্রাইম 0 মাইনাস ইজ ইকুয়াল টু ফাই প্রাইম 0 প্লাস। তাইলে এটা ডেরিভেটিভ নিতে হবে। সো ডেরিভেটিভ যদি আমি নাই তাহলে কি হচ্ছে, যে ইউ টেক দ্য ডেরিভেটিভ অফ দিস ফাংশন উইথ রেসপেক্ট টু x। তাহলে রেসপেক্ট টু x নিলে প্রথমটা যদি নাও, প্রথমটা হচ্ছে গিয়ে কি হবে? k e to the power ix, right? k e to the power ix হবে এটা। আর পরেরটা কি হবে? মাইনাস আর কে, প্রথমটা হবে 1 ইন্টু k e to the power 1 e to the power i IK। x। তো x হচ্ছে 0, তাহলে 0 হলে জাস্ট 1, e to the power 0 is 1 হবে, রাইট? মানে ডেরিভেটিভ নেওয়ার পরে x এর ভ্যালু বসাবা, দ্যাটস ইট। সো 1 into e to the power ikx, so let's write it down. So 1, I don't know why it's not working. So e to the power I kx, এটা হচ্ছে ডেরিভেটিভ। আর পরেরটা ডেরিভেটিভটা কি? মাইনাস আর কে e to the power মাইনাস ikx। এখানে তুমি যদি x এর ভ্যালু 0 বসাও, 0 বসাও, এটাকে তুমি সিম্পলিফাই করো তাহলে তোমার এটা আসবে হচ্ছে ik
সরি এটা আই হবে ik to the power. আচ্ছা, so this is ik 1 minus r যদি তুমি x equal to 0 বসাও, সো এখানে একটা টার্ম পাইলা। সিমিলারলি এটাকে তুমি যদি ডিরাইভ করো এটাকে ডিরাইভ করলে হবে গিয়ে আলফা সি e to the power alpha x minus d e to the power minus alpha x, তাহলে i কে 1 minus r equal to alpha, তুমি যদি এখানে x equal to 0 বসাও তাহলে এটা হবে গিয়ে আলফা যদি এখানে কমন নাও, আলফা কমন নিলে দিস ইজ c minus d। বুঝা গেছে? এই মাউস দিয়ে লেখা খুব কষ্ট, সো আমি অত সুন্দর করে লিখতে পারলাম না, বাট ইউ গেট দ্য পয়েন্ট, রাইট? এখান থেকে দুইটা ইকুয়েশন বের হলো। জি স্যার। একইভাবে তোমার এই পাশে এখন বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করো। আগে ছিল 0 মাইনাস, এখন হবে d মাইনাস, তাহলে তুমি এটা অ্যাপ্লাই করলা এই পাশে। তাহলে এই পাশে কি আছে দেখো, ট্রাভেলিং ওয়েভটা আছে, এই যে এটা আছে, ইউ হ্যাভ দিস, আর এই ভিতরের পোরশনটা আছে। তাহলে এখান থেকে তুমি দুইটা ইকুয়েশন তুমি বের করে নিয়ে আসতে পারবা একইভাবে। ইজ ইট ক্লিয়ার? জাস্ট সেম থিং। জি স্যার। এখানে হচ্ছে জি স্যার, বুঝছি। রিফ্লেক্টেড পোরশনটা নাই, জাস্ট d প্লাস d মাইনাস অ্যাপ্লাই করে ইউ গেট দিস টু ইকুয়েশনস। আচ্ছা, তারপরে বোর্ডে হইলে আমি স্টেপস গুলো আরো কুইকলি লিখে ফেলতে পারতাম। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে, এখন তোমার হচ্ছে যে ইউ হ্যাভ দিস ইকুয়েশনস, তোমার আননোনস গুলা তুমি জানো, তোমার চারটা আননোন আছে, চারটা আননোনের জন্য তোমার চারটা ইকুয়েশনস আছে। চারটা আননোন গুলা কি কি? তোমার হচ্ছে সি আর ডি কনস্ট্যান্ট একটা, আরেকটা হচ্ছে আর এন টি। ওকে, সো সি আর ডি বের করতে হবে, আর তোমাকে আর টি, আর হচ্ছে রিফ্লেক্টেড, টি হচ্ছে ট্রান্সমিটেড। সো চারটা ইকুয়েশনস উইথ ফোর ইকুয়েশনস উইথ 4 আননোনস, তোমাকে ইউ ক্যান সলভ দিস ফাংশন। সো সলভ করে হোয়াট ইউ ক্যান ডু is you can calculate a factor called the tunneling probability. এইটা টানেলিং প্রবাবিলিটি, এই যে এখানে যে ট্রাভেলিং ওয়েভটা টি, আমরা তো সলভ করে ফেললাম। সলভ করলে তুমি টি এর ভ্যালুটা পাবা, তুমি আর এর ভ্যালুটা পাবা, আর এই ওয়েলের ভিতরে যে কনস্ট্যান্টটা ছিল সি এন্ড ডি সেটা পাবা। চারটা আননোন, চারটা ইকুয়েশনস, ইউ ক্যান সলভ ইট। আচ্ছা, সলভ করার পর ওয়ান্স ইউ গেট দ্য ভ্যালু অফ টি, তাইলে হচ্ছে তোমার এই টানেলিং যে প্রবাবিলিটি ফর এন ইলেকট্রন উইথ এনার্জি E1, দিস ইজ গিভেন বাই দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ টি স্কয়ার। সো এটা হচ্ছে কি টানেলিং প্রবাবিলিটি ফর এন ইলেকট্রন উইথ এনার্জি E1। তাহলে এনার্জি E1 নিয়ে একটা ইলেকট্রন যদি এই ব্যারিয়ারে হিট করে এবং ব্যারিয়ারের হাইটটা যদি মিউ নট হয়, তাহলে সেই ইলেকট্রনটা টানেলিং করে ওই পাশে ট্রান্সমিটেড হবে, সেটার প্রবাবিলিটি হচ্ছে এইটা। এখন এই ফাংশনটা আমরা তো সি আর ডি আর আর টি এর সলিউশনটা দেখালাম না, এটা একটু কমপ্লিকেটেড হবে, বাট আমরা ফাইনাল রেজাল্টটা দেখাতে পারি যে এই ট্রান্সমিটেড প্রবাবিলিটি ফাংশনটা কি হবে অ্যাকচুয়ালি। সো ট্রান্সমিটেড প্রবাবিলিটি, এটা তোমাদের সলভ করার দরকার নেই। কেউ যদি খুব বেশি ইন্টারেস্টেড হও, তাহলে আমি বলবো যে তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো যে এই সলিউশনটা আনতে পারো কিনা, বাট দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। ওকে, সো যদি করতে পারো খুবই ভালো, মানে আমি আই উইল বি ভেরি হ্যাপি। কেউ যদি আমাকে করে দেখাও যে স্যার আমি সলিউশনটা করছি, দ্যাট উইল বি অ্যামেজিং। কিন্তু এই ক্লাসের আমাদের মানে এত ডিপে যাওয়া পসিবল না, বিকজ এক হচ্ছে টাইম কম, আর দুই নাম্বার হচ্ছে যে আমাদের মানে ফোকাসটা হচ্ছে মোর টুয়ার্ডস দ্য ডিভাইস। সো আমরা কনসেপ্টটা জানলাম যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, দেন উই সলভ দিস, get the value for the tunneling probability, and this is what you get. So this is given by 1 plus k square plus alpha square divided by 2k alpha, then sine hyperbolic square alpha into d. এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। এখন তোমরা বলতে পারো যে স্যার এটা তো টানেলিং প্রবাবিলিটি, এটা ফাংশন অফ এনার্জি, ইকুয়েশনে কোনো এনার্জি দেখতে পাচ্ছি না।
কেন ইকুয়েশনে কে আছে? কে ইজ দ্য ফাংশন অফ এনার্জি। ইউ রিমেম্বার কি? E equals to h cut square k square by 2m. So k itself is a function of the energy. Understood? Yes, sir. এখন এইটা কেন এত স্যার, হ্যাঁ বলো। স্যার এটা হচ্ছে টি মডুলাসের স্কয়ার হইলো কিভাবে স্যার? টি মডুলাস আমরা যদি এক্সাক্ট প্রবাবিলিটি ম্যাগনিটিউডটা বের করতে চাই তাইলে, ঠিক আছে? কারণ তোমার মানে কি স্যার ওই ফাংশনটারই ম্যাগনিটিউড, ওই ফাংশনটারই হ্যাঁ ওই ফাংশন আনলিং অফ ই। হ্যাঁ ওই ফাংশনটারই ম্যাগনিটিউড। এই যে বেসিক্যালি এই যে ওয়েভ ফাংশন এটার হচ্ছে ট্রান্সমিটেড প্রবাবিলিটি এই যে টি, আমরা যদি এই যে চারটা ইকুয়েশনস যদি আমরা সলভ করি তাহলে আমরা সি ডি আর আর টি এর ভ্যালুগুলো পাবো, এবং ভ্যালুগুলো পাওয়ার পরে আমরা যদি টানেলিং প্রবাবিলিটিটা ক্যালকুলেট করতে চাই তাহলে টানেলিং প্রবাবিলিটিটা হবে গিয়ে এই অ্যামপ্লিটিউডের ম্যাগনিটিউডটা নিবা, নিয়ে সেটাকে স্কয়ার করবা, দ্যাট ইজ দ্য টানেলিং প্রবাবিলিটি। এখন তুমি যদি এটাকে মানে একটা ফাংশন আকারে লিখতে চাও, আমরা তো টি এর ভ্যালুটা লিখি নাই, সলভ করে টি কত আসে সেটা লিখি নাই, সেটা যদি লিখে তুমি যদি ওটাকে ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস দ্যাট অ্যাজ আ ফাংশন অফ কে, তাইলে এক্সপ্রেশনটা হচ্ছে এরকম। এই এক্সপ্রেশনের ম্যাগনিটিউড হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ টি স্কয়ার। বুঝা গেছে? সলিউশনটা কিভাবে আসছে আমি দেখাই নাই, বাট এই ফাংশনটা এই যে এই ফাংশনটার ম্যাগনিটিউড হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ টি স্কয়ার। এখন টি এর ভ্যালু বসায় তুমি যদি এটাকে আরো ফার্দার সিম্পলিফাই করো, দিস ইজ দ্য ফাংশন ইউ হ্যাভ। ঠিক আছে, বুঝে গেছে? জি স্যার। ঠিক আছে, সো অনেক কিছু তোমাদের মনে প্রশ্ন আছে আমি বুঝতেছি যে এটা কিভাবে আসলো, which is very good, কিন্তু একটা ক্লাসে আমাদের তো লিমিটেড টাইম, আমার পক্ষে মানে আই উইশ আমি এটা তোমাদের করে দেখাইতে পারতাম, বাট আমি তোমাদেরকে মোর ইম্পর্টেন্ট হচ্ছে একটা জিনিস মনে রাখবো, আমরা মোর কনসার্ন থাকি হচ্ছে ম্যাথটা কিভাবে সলভ করতে হয় সেটা, এটা থেকে মোর ইম্পর্টেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, যে এটা ম্যাথটা কিভাবে আসছে। হ্যাঁ আমরা জানি যে দিস ইজ দ্য ফাংশন, আমরা এখন এই ইকুয়েশনস গুলা কিভাবে সলভ করা হয়েছে, বাউন্ডারি কন্ডিশনস গুলা কি, কোথায় কোথায় অ্যাপ্লাই করছি, কেন অ্যাপ্লাই করছি, উই নো দিস, এটা মোর ইম্পর্টেন্ট। তারপর ম্যাথটা সলভ করা, তুমি তো এটা ধরো মানে ম্যাথ ডিপার্টমেন্টের কাউকে দিলে সে তো এটা সলভ করে দেবে, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে whether you understand the background physics or not। তারপর তুমি যদি এটার উপরে if you can do the math তাহলে that is perfect, মানে 10 out of 10। আর যদি তুমি মানে আমি বলবো যে কনসেপ্টটা বুঝো, that's like 90% of the job done, বাকি 10% is your mathematical skill। Is it clear? Yes, sir. আচ্ছা, এখন এইটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। এই ইকুয়েশনটাকে কিভাবে সিম্পলিফাই করতে পারি দেখো, যে সাইন অফ আলফা ডি, এটাকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার আলফা ডি মাইনাস e টু দি পাওয়ার মাইনাস আলফা ডি ডিভাইডেড বাই 2। এখন আমার ডি যদি রিজনেবলি তোমার স্মল হয়, ঠিক আছে, তাহলে সরি ডি যদি ডি স্মল বাট তোমার আলফার ভ্যালু যদি লার্জ হয়, তাহলে e টু দি পাওয়ার মাইনাস আলফা ডি এই টার্মটাকে তুমি ইগনোর করতে পারো, বিকজ e to the power minus alpha d মানে হচ্ছে যে it is very close to 0, so you can ignore this because if the value of alpha is large। আচ্ছা, so alpha যদি large হয় e to the power minus alpha d কে তুমি ইগনোর করতে পারো রো, so this terms becomes e to the power alpha d। এখন এটাকে যদি sin hyperbolic square করো তাহলে this is 2 e to the power 2 alpha d divided by 4, so this is a number which is much greater than 1, এটা একের থেকে অনেক বড়। আর by the way this is alpha square, this is k square, so if this term is much greater than 1, তাহলে এটা হচ্ছে 1 এর সাথে তুমি একটা টার্ম অ্যাড করতেছো যেটা 1 এর থেকে অনেক বড়, তাহলে তুমি এই 1 টাকে ইগনোর করতে পারো। আমি বেসিক্যালি ফাংশনটাকে ছোট করে নিয়ে আসতেছি, অ্যাপ্রক্সিমেট করে আনতেছি। সো ইউ পুট দ্য ভ্যালুস, এখানে হচ্ছে k square plus alpha square divided by 2k alpha into this value is e to the power 2 alpha d by 4, so এই ভ্যালুস গুলো যদি বসাও and you further simplify this,
দিস, তাহলে অ্যাপ্রক্সিমেটলি তুমি এই এক্সপ্রেশনটা পাবা অ্যাপ্রক্সিমেটলি, সো ইউ উইল গেট অ্যান এক্সপ্রেশন লাইক দিস। এখন এইখানে তুমি যদি আবার আলফার ভ্যালু বসাও এবং তুমি এখানের মধ্যে কে এর ভ্যালু বসাও তাহলে তোমার একটা ফাইনাল এক্সপ্রেশন আসবে which is related to the effective mass of the electron in the system. By the way, effective mass কিন্তু true mass না, এটা ডিপেন্ড করবে সেটা কোন ক্রিস্টাল কিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা। আর ডি হচ্ছে কি width of the potential well বা ব্যারিয়ারের যে width সেটা, আর ই তো হচ্ছে গিয়ে ওর এনার্জি at a given for a given electron. সো আমরা বেসিক্যালি এটাকে সিম্পলিফাই করে অ্যাপ্রক্সিমেশন করে এখানে নিয়ে আসলাম। স্টেপস গুলো দেখাইলাম না, বাট বলে দিলাম যে কিভাবে অ্যাপ্রক্সিমেশনটা হয়েছে। আচ্ছা, এখন লেটস মুভ অন। This is the conclusions. We are coming at the conclusions of this. যে e to the power minus 2d divided by 2m mu naught minus e divided by h hat square. এটা this is the core fundamental thing about tunneling. তোমাকে সেকেন্ড ইয়ার একটু পড়ছিলা টানেলিং সম্পর্কে, সলিড স্টেট বা সরি ফিজিক্যাল ইলেকট্রনিক্স? জি স্যার, একটা হালকা একটু solution কনসেপ্ট আছে। আছে, হ্যাঁ, বাট এখন দেখলা যে it বাট comes ইন জেনারেল হচ্ছে এত ডেপথে পড়ি নাই আগে। না, বাট ইউ আন্ডারস্ট্যান্ড নাও যে আমরা জি স্যার, এখন বুঝছি ব্যাপারটা। কে সিম্পলিফাই করে আমরা এখানে নিয়ে আসছি। মানে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ডিভাইস ফিজিক্স, আমি জানি না মানে ইউ গাইজ, আমি অনেকদিন ডিভাইস নিয়ে কাজ করি দেখে হয়তোবা, বাট আমি কিন্তু স্টিল আমি যখন এটা পড়াচ্ছি আই ফিল ভেরি এক্সাইটেড যে মানে দিস ইজ সাচ এ বিউটিফুল সলিউশন। কেন দেখো, এবং আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল এটার ইমপ্লিকেশনসটা দেখাবো যে এইখানে আমরা সিম্পলিফাই করে এই ফর্মে নিয়ে আসলাম, আনার পরে কতগুলা অবভিয়াস জিনিস এখান থেকে আমরা ডিডিউস করতে পারবো বা কনক্লুড করতে পারবো। তার মধ্যে এক নাম্বার হচ্ছে টানেলিং ডিক্রিজেস এক্সপোনেনশিয়ালি উইথ ইনক্রিজিং ব্যারিয়ার থিকনেস। দেখো এটা কিন্তু এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস, তার মানে ডি যদি তুমি বাড়াও, ডি এই যে ডি, এই ব্যারিয়ার থিকনেস যদি তুমি বাড়াও তাহলে টানেলিং এর এটা তো প্রবাবিলিটি ফাংশন, tunneling এর probability will decrease. Clear? This is the probability function. আর এই স্কয়ার রুট টি স্কয়ার হচ্ছে কি ওটার ম্যাগনিটিউডটা। আচ্ছা, তারপরে টানেলিং এটা এক্সপোনেনশিয়ালি, because this is e to the power minus. Tunneling decreases exponentially with increasing barrier height. Barrier height টা কি বলতো? mu naught, right? জি স্যার। তাহলে মিউ নট যত বাড়বে, তাহলে এটা যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস, তাহলে মিউ নট বাড়লে টার্নিং কি কমে যাবে না? জি স্যার। জি স্যার। দিস ইজ লজিক্যাল। কেন লজিক্যাল? কারণ বেশি ব্যারিয়ার হাইট হলে সেটা ক্রস করাটাও ডিফিকাল্ট হবে, আবার একই ব্যারিয়ারের উইথ বেশি হইলে ওর তো বেশি ডিসটেন্স ট্রাভেল করতে হবে ওই পাশে যেতে হলে, তাহলেও টানেলিং প্রবাবিলিটি কমে যাবে। আন্ডারস্টুড? ইয়েস স্যার। Tunneling decreases exponentially with increasing mass, এই effective mass, এইটা যদি বাড়ে তাও টানেলিং প্রবাবিলিটি কমে যাবে। এজন্য দেখা যায় জার্মেনিয়ামের তোমার এফেক্টিভ মাস কম সিলিকনের থেকে, এজন্য জার্মেনিয়ামের টানেলিং প্রবাবিলিটি অনেক বেশি হয়, ওই অল্প একটু ব্যারিয়ারে ইলেকট্রন টানেল করে। স্যার তার মানে কি জার্মানিয়ামের ক্ষেত্রে স্যার লিকেজ কারেন্টটাই বেশি হবে যদি কখনো বেশি হতে পারে। আবার অন্য অ্যাডভান্টেজ আছে জার্মেনিয়ামে। So, but ওই জার্মেনিয়াম ইউজ করা হয় না বিকজ ইটস এক্সপেন্সিভ। ঠিক আছে, এখন টানেলিং ইন জেনারেল ইজ এ প্রবলেমেটিক থিং, টানেলিং ইজ নট এ গুড থিং। ঠিক আছে, বাট কিছু কিছু কেসে মানে ইঞ্জিনিয়ার্স দে হ্যাভ ফাউন্ড আ ওয়ে টু ইউজ টানেলিং, বাট ইন জেনারেল দিস ইজ আ প্রবলেম। এটা একটা ট্রানজিস্টরের ক্রস সেকশন, টেক্সাস ইনস্ট্রুমেন্টস থেকে নেয়া 2000-এ। টেক্সাস ইনস্ট্রুমেন্টস হচ্ছে ওয়ার্ল্ডের প্রবাবলি সবচেয়ে বিগেস্ট কোম্পানি যারা হচ্ছে অ্যানালগ ডিভাইস বানায়। মোস্টলি ওরা বিজিটি নিয়ে কাজ করে, বাকি তুমি বলো ইন্টেল বলো, আইবিএম বলো, everybody else, স্যামসাং বলো, টিএসএমসি বলো, everybody else works on digital devices, logic devices. একমাত্র ওয়ার্ল্ডে আরো আছে ছোটখাটো কিছু কোম্পানিজ আছে, বাট টেক্সাস ইনস্ট্রুমেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট অ্যানালগ ডিভাইস। সো এনিওয়ে, এটা ওরা কিছু মসফেটও করে, হ্যাঁ,
একেবারে যে করে না তা না। সো দিস ইজ আ মসফেট, সোর্স ড্রেন গেট। হ্যাঁ, এটা পি টাইপ সিলিকন চ্যানেল। এখন এই যে দেখো এইখানে তোমার চ্যানেলটা is like 20 ন্যানোমিটার চ্যানেলের উইথ। সো এটা হচ্ছে 20 ন্যানোমিটার। এখন এটা যেহেতু মসফেট, উপরে একটা অক্সাইড আছে, অক্সাইডের থিকনেস এটা হচ্ছে এফেক্টিভ অক্সাইড থিকনেস ইওটি, এটা কমতে কমতে অ্যারাউন্ড 1 ন্যানোমিটারে চলে আসছে, 1.1 ন্যানোমিটার। ওকে, সো 1.1 ন্যানোমিটার ইজ ভেরি ভেরি থিন। ওকে, সো এই ইকুয়েশনে কি বলে যে তোমার এই ব্যারিয়ার আর তোমার উইথ, যেটা ব্যারিয়ার উইথ যত কমবে টানেলিং প্রবাবিলিটি তত বেড়ে যাবে। সো তোমার মসফেট আছে, মসফেটের উপরে তোমার গেট আছে। আমরা কখনোই চাই না যে তোমার গেটের থেকে, গেটে বায়াস দিলে আমরা চাই না যে এই ইলেকট্রনস গুলা গেটের থেকে লিক হয়ে কারেন্ট এখানে চলে আসুক। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। এখানে একটা ইনসুলেটর এজন্যই দেওয়া হয়, দ্যাটস হোয়াই ইটস কল্ড আ মসফেট। সো ইউ হ্যাভ এ সোর্স, ইউ হ্যাভ এ ড্রেন, এখানে হচ্ছে একটা ইনসুলেটর অক্সাইড, এন্ড অন টপ ইউ হ্যাভ এ গেট। আমরা চাই যে গেটটা যাতে এই চ্যানেলকে ইনফ্লুয়েন্স না করে, মানে গেটের থেকে কোনো ইলেকট্রনস যাতে এদিকে না আসে, এই জন্য এখানে একটা ইনসুলেটর দেওয়া হয়। কিন্তু ডিভাইস ছোট করতে করতে ইনসুলেটর সাইজ হয়ে গেছে অনেক ছোট, 1.1 ন্যানোমিটারে চলে আসছে। সো এট 1.1 ন্যানোমিটার তোমার এই ব্যারিয়ারের হাইট যেটা দ্য ইন্টারফেস, দ্যাট হাইট আমরা যদি পোটেনশিয়াল ওয়েলটা আঁকি, দিস বিকামস ভেরি ভেরি থিন। তখন টানেলিং প্রবাবিলিটি ইনক্রিজেস, এন্ড দিস ইজ কনসিস্টেন্ট উইথ দ্য ইকুয়েশন। বুঝা গেছে? জি স্যার। আর এটার সলিউশন হচ্ছে হাই কে মেটাল গেট, যেটা ওই যে তোমাদেরকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলছিলাম যে তোমার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি এরকম একটা ম্যাটেরিয়াল দিয়ে অক্সাইডটাকে রিপ্লেস করা হয়। তাহলে যেটা হবে যে তুমি একটু বেশি থিকনেস দিতে পারবা। আন্ডারস্টুড? ইয়েস স্যার। ইয়েস স্যার। এরপর একটা কনসেপ্ট আছে যেটা অ্যাকচুয়ালি আসলে তোমাদের ওভাবে লাগবে না, বাট এটা একটু অ্যাডভান্স ডিভাইস কোর্সে পড়ানো হয়, যে হেটেরোস্ট্রাকচার ডিভাইসে ধরো লেজার টেজার তৈরি করতে গেলে গ্যালিয়াম আর্সেনাইড, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড নাই। তো আমরা অনেক সময় চিন্তা করি, আচ্ছা এখানে একটা ব্যারিয়ার আছে, আমি যদি সামনে আরেকটা ব্যারিয়ার দিই, ধরো এখানে একটা ব্যারিয়ার দিই, পটেনশিয়াল ওয়েল দিই, তাহলে কি হবে? দুইটা পটেনশিয়াল ওয়েলকে সিরিজে দিলে তোমরা মনে করবা যে তাহলে টানেলিং প্রবাবিলিটি তো আরো কমে যাবে। নরমালি আমরা সেভাবেই চিন্তা করি, বাট দেয়ার ইজ আ ফেনোমেনন কল্ড রেজোন্যান্ট টানেলিং। রেজোন্যান্ট টানেলিং এ যেটা হয় সেটা হচ্ছে যে তোমার এটা ইজ লাইক এ ক্যাভিটি, এই যে মাঝখান দুইটা পটেনশিয়াল ওয়েল ইন সিরিজ, মাঝখানের ক্যাভিটিতে দে স্টার্ট বাউন্সিং ব্যাক এন্ড ফোর্থ। এই যে মাল্টিপল রিফ্লেকশনস হয়, অনেকটা তোমার ওই যে ওয়েভ গাইডের ভিতরে যেরকম হয়। সো কাইন্ড অফ দ্য ইলেকট্রনস গেইন এনার্জি ফ্রম দিস মাল্টিপল রিফ্লেকশনস। এনার্জি পেয়ে ওরা অ্যাকচুয়ালি দে টানেল থ্রু দিস ব্যারিয়ার। কিন্তু আমরা নর্মালি চিন্তা করলে মনে হবে যে একটা ক্রস করতে তো ওর এনার্জি সব শেষ, কারণ এখানে 100% আসতেছে, 80% রিফ্লেক্ট করতেছে, আর হচ্ছে 20% এদিকে যাচ্ছে। then a 20% doesn't have much energy to cross the second direction, but the thing is এটা এখানে বাড়ি খেয়ে it will actually reflect back, and a back and forth করতে করতে the electrons are energized and they are able to tunnel through. খুব সিম্পল ভাষায় বললে this is the concept, ম্যাথমেটিক্সে গেলাম না, but this is a phenomenon called resonant tunneling at which multiple reflections add up in phase. এগুলো add up করে they energize the wave function so that it can tunnel through. এই কনসেপ্টটা ইউজ করা হয় in case of heterojunction devices. Okay, so আরেকটা হচ্ছে যে ইলেকট্রনস আমরা যদি ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে চিন্তা করি যে কোনো ব্যারিয়ার নাই, তাহলে আমরা যদি ট্রাভেলিং ওয়েভটা দিই, তাহলে 100% of this wave is going to transmit to the other side, কোনো ব্যারিয়ার যদি না থাকে। But you know যে quantum mechanics everything works with probability, so there's always a chance যে somehow some portion of this traveling wave will get reflected back, some portion quantum mechanically যদি আমরা চিন্তা করি।
যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ব্যারিয়ার নাই, বাট দেয়ার কুড বি সাম ওয়েভস হুইচ আর রিফ্লেক্টেড ব্যাক। এখন এই জিনিসটা যদি আমি লাইক মানে এই প্রবাবিলিটিটাকে যদি আমি রুল আউট করতে চাই, মানে আমি চাচ্ছি যে কোনো ব্যারিয়ার নাই, কিন্তু এটা ব্যারিয়ারের এনার্জি অফ দিস ইজ মাচ হায়ার দেন দ্য ব্যারিয়ার। ব্যারিয়ার নাই বলতেছি না, ব্যারিয়ার আছে, বাট ইলেকট্রনের এনার্জি হচ্ছে ব্যারিয়ারের থেকে বেশি। এখন ক্লাসিক্যাল ফিজিক্সে বলে যে যদি ইলেকট্রনের এনার্জি ব্যারিয়ার থেকে বেশি হয় তাহলে তো এটা পুরাটাই ওই পাশে চলে যাবে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে বলে যে এই ব্যারিয়ারটা যেহেতু এখানে আছে, ইট উইল হ্যাভ সাম ইনফ্লুয়েন্স অন দিস ওয়েভ ফাংশন সো দ্যাট সাম অফ ইট ক্যান রিফ্লেক্ট ব্যাক। এটা কিছুটা ইনফ্লুয়েন্স থাকবে অন দ্য ওয়েভ ফাংশন, সো কিছুটা রিফ্লেক্ট হতে পারে। এখন এই রিফ্লেকশনটাকে যদি আমি কমপ্লিটলি মানে রুল আউট করতে চাই যে না আমি রিফ্লেকশন হবে না, তাইলে আমার কি করতে হবে যে কোয়ান্টাম মেকানিক্যাল এফেক্টসটাকে জিরো করে আনতে হবে, যাতে কোনো রকম কোয়ান্টাম মেকানিক্যাল ইনফ্লুয়েন্স না থাকে। সেটা করার জন্য আমাকে এই জাংশনের যে এখানে দেখো অ্যাব্রাক্ট একটা চেঞ্জ হচ্ছে, এটা জিরো আছে, জিরো থেকে এক লাফে চলে আসছে মিউ জিরোতে, একদম স্ট্রেট এভাবে আসছে। সো এটা আমি যদি ডিরেক্টলি এভাবে না এনে আমি যদি এটাকে গ্র্যাজুয়ালি এই ব্যারিয়ার হাইটটাকে চেঞ্জ করতে পারি, দি at the scale of the electron's wavelength, electron wavelength let's say 10 nanometer বা 20 nanometer, এই রেটে যদি আমি এই যে x axisটা তো ডিসটেন্স, তো এভরি 10 ন্যানোমিটার বা 20 ন্যানোমিটারে আমি গ্র্যাজুয়ালি যদি আমি পটেনশিয়ালটা চেঞ্জ করতে পারি, তাহলে আই ক্যান সে যে এই ইলেকট্রনটা উইল বিহেভ লাইক এ ক্লাসিক্যাল পার্টিকেল। তার মানে মোট এত কথা বলার সামারি হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এই পোটেনশিয়াল ওয়েলটা অ্যাব্রাপ্টলি চেঞ্জ না করে এটা যদি গ্র্যাজুয়ালি চেঞ্জ করে, গ্র্যাজুয়ালি বলতে একটা সার্টেন রেটে, কোন রেটে, সেই রেটটা হতে হবে ইলেকট্রনের ওয়েভলেন্থ এর স্কেলে। মানে ইলেকট্রনের ওয়েভলেন্থ যদি 10 ন্যানোমিটার হয় তাহলে প্রতি 10 ন্যানোমিটারে একটু একটু করে আমি যদি পোটেনশিয়ালটাকে চেঞ্জ করি, তাহলে দিস ইলেকট্রন উইল বিহেভ লাইক এ ক্লাসিক্যাল পার্টিকেল। তখন এই কোয়ান্টাম মেকানিক্যাল ইনফ্লুয়েন্সটা থাকবে। দ্যাটস হোয়াট দ্য থিওরি সেজ। সো এটার ডিটেলসে মানে ইউ ডোন্ট নিড টু নো, বাট এই রেজোনেন্ট টানেলিং আর হচ্ছে এই যে কোয়ান্টাম রিফ্লেকশনস কে কিভাবে মিনিমাইজ করা যায় সেটার একটা কনসেপ্ট তোমরা জেনে রাখলা, যে তোমার ইউ নিড টু চেঞ্জ দ্য পোটেনশিয়াল স্লোলি at the scale of electron's wavelength to treat the electron as a classical particle. এবং প্র্যাকটিক্যাল ডিভাইসে সেটাই হয়, এটা একদম এরকম অ্যাব্রাপ্ট ভাবে হয় না, এটা গ্র্যাজুয়ালি চেঞ্জ করে। ওকে, সো দিস ইজ দ্য সামারি। আমরা যেগুলো ডিসকাস করছি যে ক্লাসিক্যাল পার্টিকলস can't get over a barrier, tunneling decreases exponentially with increasing barrier thickness, tunneling decreases exponentially with barrier height, decreases exponentially with increasing effective mass. Particles by electrons with enough energy can get over the barrier, can reflect if the potential energy changes rapidly. এই যেটা যদি খুব র্যাপিডলি কুইক চেঞ্জ হয় তাহলে কিছুটা রিফ্লেক্ট ব্যাক করতে পারে, কিন্তু অ্যাব্রাপ্টলি চেঞ্জ করলে সেটা হবে না, ইট উইল বিহেভ অ্যাজ আ ক্লাসিক্যাল পার্টিকেল। ওকে, এখন খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখবো, যেটা তোমাদের মানে ইউ উইল বি মোর কনসার্ন উইথ দিস, কারণ এই টাইপের প্রবলেমস পরীক্ষাতে আসবে। ঠিক আছে, এটাকে আমরা বলি যে অ্যানালাইটিক্যাল সলিউশন অফ আ টয় প্রবলেম। টয় প্রবলেম মানে হচ্ছে যে তোমাকে বেসিক্যালি একেবারে ইকুয়েশন লাইন টু লাইন সলভ করতে হবে না, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কনসেপ্টটা অ্যাপ্লাই করে তুমি অ্যানালাইটিক্যালি এটা সলভ করবে। ওকে, সো লেটস ডু ওয়ান টয় প্রবলেম and see how this is done. So আমাদের মেইন কনসার্ন এগুলো তোমরা দেখে আসছো যে তিন ধরনের কেস আছে, কেস 1 2 3, ফ্রি ইলেকট্রন, দেন tightly somewhat tightly confined electron আর very tightly confined electron. এখন আমরা এই অ্যানালাইটিক্যালি প্রবলেম সলভ করার জন্য বেসিক্যালি আমাদের 5টা স্টেপ আছে। 5 নাম্বার স্টেপটা একটু কমপ্লিকেটেড, এই পর্যন্ত আমরা যাব না, দিস ইজ লেফট ফর মোর অ্যাডভান্স কোর্সেস। এটা ধরো তোমরা মাস্টার্স এর লেভেলে যদি পড়ো তখন সেটা জানবে।
আমরা বেসিক্যালি অলরেডি তোমরা এই জিনিসগুলো দেখে আসছো, এটা নতুন করে আর কিছু বলার নাই। আমরা প্রথমে শ্রোডিঙ্গার ইকুয়েশনসটা লিখবো, তারপরে হচ্ছে আমরা বাউন্ডারি কন্ডিশনসটা অ্যাপ্লাই করব। বাউন্ডারি কন্ডিশনস হবে গিয়ে দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে তোমার দ্য ওয়েভ ফাংশন ইটসেলফ, আর একটা হচ্ছে ওয়েভ ফাংশনস এর ডেরিভেটিভ। তারপর সেটাকে আমরা সলভ করব আইদার থ্রু আ ম্যাট্রিক্স মেথড অথবা থ্রু আ গ্রাফিক্যাল মেথড। একটু আগে যেভাবে দেখালাম ওই জিনিসটাই এখন আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ওকে, সো প্রথম কাজ হচ্ছে আমাদের এই ইকুয়েশনস গুলো ফর্মুলেট করা, এবং এখানে হচ্ছে তোমরা জানো যে আমরা এই প্রবলেমটার জন্য সলভ করতেছি। সো আমাদের ছবি অনুযায়ী দিস ইজ কেস নাম্বার 3, এই যে এটা সামওয়াট টাইটলি কনফাইন্ড। সো এটার জন্য আমরা সলভ করব। সো এখানে একটা ইলেকট্রন আছে উইথ এনার্জি E, দিস ইজ দ্য পোটেনশিয়াল ওয়েল। সো আমরা হচ্ছে we are going to write the equations. এটা হচ্ছে d square psi by dx square plus k square psi, and এখানে k ভ্যালুটা লিখলা, এনার্জি এটা হচ্ছে ইলেকট্রনটা, এই ইলেকট্রনের এনার্জি ইজ গ্রেটার দেন দ্য পোটেনশিয়াল এনার্জি, এটাকে সাইন কোসাইন ফর্মে লিখলে দিস ইজ হোয়াট ইউ হ্যাভ। ওকে, আর যদি পোটেনশিয়াল এনার্জি গ্রেটার দেন ইউ হয় তাহলে তো তোমরা জানোই যে সলিউশনটা কি হবে। সো এখন আমরা পোটেনশিয়াল ওয়েলটাকে, এটা তো পুরো থ্রু আউট দ্য ক্রিস্টাল এইটা রিপিটেড হচ্ছে, আমরা সবগুলা ওয়েল নিয়ে তো আর একবারে করব না, আমরা মাঝখানে একটা ওয়েল আমরা কনসিডার করব, একটা ওয়েল। সো একটা ওয়েল কনসিডার করলাম, এখানে আমার হচ্ছে এটা হচ্ছে আমার পোটেনশিয়াল ফাংশন, আর ইনিশিয়ালি হচ্ছে গিয়ে ওয়েলের মধ্যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনের এনার্জি ইজ গ্রেটার দেন ইউ। তাহলে গ্রেটার দেন ইউ যদি হয় তাহলে ইনসাইড দ্য পোটেনশিয়াল ওয়েল তোমার ফাংশনটা হচ্ছে a sin x plus b cos x। আচ্ছা, এর পোটেনশিয়ালের বাইরে কি হচ্ছে, দেখো হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড। আউটসাইড তোমার এনার্জি ইজ অ্যাকচুয়ালি লেস দেন ইউ, তার মানে আমরা বলতে পারি যে ইউ ইজ গ্রেটার দেন দ্য এনার্জি, কারণ ইলেকট্রনটা তো এখানে আছে। ইলেকট্রনটা যদি এখানে থাকে তাহলে ইলেকট্রনের এনার্জি পোটেনশিয়াল থেকে কম, তার মানে হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জিটা বেশি। এই যে এই ছবি দেখে বুঝতে পারবা। সো এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ই, তার মানে ইউ ইজ গ্রেটার দেন ই। তাহলে ইউ ইজ গ্রেটার দেন ই হলে তোমার জানো যে দিস ইজ দ্য এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে আমি এটাকে বলতে পারি m অফ e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স প্লাস c e টু দি পাওয়ার আলফা এক্স। একইভাবে দিস ইজ d e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স প্লাস n e টু দি পাওয়ার প্লাস আলফা এক্স। এখন হচ্ছে আমি আই এম গোইং টু অ্যাপ্লাই দ্য বাউন্ডারি কন্ডিশনস। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে দেখো ওয়েভ গুলাকে কন্টিনিউয়াস ভাবে দেখানো হয় নাই, বাট আমাদেরকে এটা অ্যাজিউম করে নিতে হবে যে at the interface the waves are continuous। আচ্ছা, সো এরপরে আমার হচ্ছে তিনটা রিজন আছে, তাই তিনটা রিজন কি? তিনটা রিজন হচ্ছে দুই পাশে দুইটা রিজন, মাঝখানে একটা, এবং প্রত্যেকটা রিজনে হচ্ছে আমার তিনটা রিজনে দুইটা করে আননোন আছে, এ বি হচ্ছে গিয়ে মাঝখানে, আর বাম পাশে হচ্ছে এম সি, আর ডান পাশে হচ্ছে গিয়ে ডি এন। তোমরা কি বুঝতেছো কি বলতেছি? জি স্যার, ওয়েভ ফাংশনের সলিউশন। হ্যাঁ, সো ওইটা আমরা অলরেডি করে আসছি, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে এটাকে খুব কুইকলি কিভাবে সলভ করা যায়, তারপর আমরা একটা প্রবলেমস আজকে সলভ করে দেখাবো যে কিভাবে করে। আচ্ছা, এখন তাহলে তিনটা রিজন আছে, তিনটা রিজন নে আমার কয়টা তাহলে ফাংশন আছে? এটা হচ্ছে আমার তিনটা রিজন। আমি যদি বলি দিস ইজ রিজন 1, দিস ইজ 2, দিস ইজ 3, তাহলে তিনটা রিজনে আমার আননোন কয়টা আছে? 6টা। প্রথম রিজনে হচ্ছে এ বি, তাহলে বাম পাশে হচ্ছে গিয়ে এম সি অ্যাকর্ডিং টু দিস, তুমি যে কোনো নাম দিতে পারো, এম সি আমি এখানে দিছি, আর এদিকে হচ্ছে গিয়ে ডি আর ই, ক্লিয়ার? সরি, ডি আর এন, ডিআরএন না স্যার? জি স্যার। ডি আর এন, সরি ডি আর। তাহলে আমার তিনটা রিজনে আই হ্যাভ 6 আননোনস। এখন এটা ইকুয়েশনটা সলভ করা ইজ ভেরি ডিফিকাল্ট ইন দিস কেস, কারণ হচ্ছে এতগুলা 6টা আননোন তো বের করা সম্ভব না। তো আমরা এটাকে সিম্পলিফাই করে ফেলবো।
কিভাবে সিম্পলিফাই করব সেটা হচ্ছে যে তোমরা ব্যারিয়ারটাকে দেখো, যদি আমরা এখানে কিছু কন্ডিশনস অ্যাপ্লাই করব, বাউন্ডারি কন্ডিশনস। এই বাউন্ডারি কন্ডিশনস গুলা হচ্ছে যে ওয়েভ ফাংশনটা মাইনাস ইনফিনিটিতে 0 প্লাস ইনফিনিটিতে 0। তার মানে আমি ধরে নিলাম এটা একটু ডিফারেন্ট। একটু আগে যে বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাই করছি সেখানে আমরা বলছিলাম হচ্ছে যে তোমার ওয়েভ ফাংশনটা আর ওর ডেরিভেটিভটা এই দুইটা বাউন্ডারিতে হচ্ছে কন্টিনিউয়াস। এটা আমরা এই বাউন্ডারি কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করছিলাম। এখন আরেকটা বাউন্ডারি কন্ডিশন আমরা নিয়ে আসছি নতুন, এটা হচ্ছে নিউ। এটাকে কেন আনছি? কারণ হচ্ছে তাহলে ইকুয়েশনটা সলভ করা আরো ইজি হয়ে যাবে। কিভাবে ইজি হবে? আমরা ধরে নিচ্ছি যে ইনফিনিটিতে গেলে আস্তে আস্তে ওয়েভ ফাংশনটা 0 হয়ে যাবে। তার মানে x ইকুয়াল টু মাইনাস ইনফিনিটিতে ওয়েভ ফাংশন ইজ 0, x ইকুয়াল টু প্লাস ইনফিনিটিতে ওয়েভ ফাংশন হচ্ছে 0। দুই সাইডে ইনফিনিটিতে x ডিসটেন্স ইনফিনিটিতে গেলে ওয়েভ ফাংশনটা 0 হয়ে যাচ্ছে। বুঝা গেছে? ইয়েস স্যার। তাইলে যদি মাইনাস ইনফিনিটিতে ওয়েভ ফাংশনটা 0 হয় তাইলে কি এই টার্মটার কোনো দরকার আছে? এই যে দেখো, না স্যার, এটা তো এমনিতেই 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে, কারণ x এর জায়গায় তুমি যদি মাইনাস ইনফিনিটি বসাও, আমরা জানি যে x ইকুয়াল টু মাইনাস ইনফিনিটিতে ওয়েভ ফাংশন 0, কিন্তু এখানে মাইনাস ইনফিনিটিতে বসালে তাহলে e টু দি পাওয়ার প্লাস একটা হিউজ নাম্বার হয়, আর এটার কোএফিসিয়েন্ট হচ্ছে m। ওই নাম্বারটাকে এখন পুরো জিনিসটা থেকে যদি 0 হইতে হয় তাহলে m কে 0 হইতে হবে না? জি স্যার। তাহলে x ইকুয়াল টু মাইনাস ইনফিনিটিতে এই পার্টটা আমরা বাদ দিতে পারি। ক্লিয়ার? ইয়েস স্যার। আবার এই সাইডে আসো, এখন এই সাইডে x ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। আমি যদি এখানে প্লাস ইনফিনিটি বসাই তাহলে দিস ইজ এ হিউজ নাম্বার, রাইট? জি স্যার, এনটা 0 হয়ে যাবে তখন। তাহলে তখন n টা 0 হয়ে যাবে। বুঝে গেছে? ইয়েস স্যার। তাহলে 6টার মধ্যে আমি 2টাকে বাদ দিয়ে দিলাম, রাইট? 2টাকে বাদ দিলে তাহলে এখন কয়টা ভ্যারিয়েবল থাকলো? 4টা। আর 4টা স্যার। 4টা। তাহলে 4টা ভ্যারিয়েবল থাকলে এখন তোমাদের ওই এক্সাম্পলের সাথে তোমরা কম্পেয়ার করতে পারো। তাহলে 4টা ভ্যারিয়েবল যখন থাকবে তাইলে আমার হচ্ছে বাউন্ডারিতে আমি এই যে কন্টিনিউয়াস যে ফাংশন, এই যে ফাংশন আর ডেরিভেটিভ যে কন্টিনিউয়াস, এটাকে এখন আমি অ্যাপ্লাই করতে পারবো। বুঝা গেছে? ইয়েস স্যার। বেসিক্যালি আমি আগে তোমাদের সিম্পলিফাইড ফর্মটা দেখাইছিলাম, যে এখানে মনে আছে যে এ আর বি ছিল, আমি বলছিলাম যে ট্রাভেলিং ওয়েভটা নাই, হ্যাঁ, ওই পাশে রিফ্লেকশন, রিফ্লেকশনটা আছে, বাট হচ্ছে তোমার এই পাশে একটা অ্যাবজর্বিং কন্টাক্ট আছে। সো এটা আর অ্যামপ্লিটিউডটাকে আমরা 1 ধরছিলাম। সো এটাকে সিম্পলিফাই করে নিছিলাম, করে বাউন্ডারি কন্ডিশনস যখন অ্যাপ্লাই করছি তখন 4টা ভ্যারিয়েবল 4টা ইকুয়েশনস আসছে। তাহলে এখন আমরা যদি ফুল কেসটা কনসিডার করি এই টয় প্রবলেমের ক্ষেত্রে, তাহলে আমাদের 6টা আননোন থাকবে। 6টা আননোন থেকে 2টা আননোন কমায় ফেললাম, তাহলে থাকলো হচ্ছে 4টা আননোন, রাইট? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তুমি কন্টিনিউটি এই ফাংশনসটাকে অ্যাপ্লাই করো। তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে গিয়ে সি, এখান থেকে থাকতেছে হচ্ছে ডি, আর এখানে আছে তোমার এ আর বি। তাহলে অ্যাপ্লাই দ্য কন্টিনিউটি অফ দ্য ওয়েভ ফাংশন। এই ভ্যারিয়েবল গুলাকে, এই কন্ডিশনস গুলাকে, বাউন্ডারি কন্ডিশনস গুলাকে তোমরা এখানে অ্যাপ্লাই করো। So when you apply the boundary conditions answer over here, আর তাহলে তোমার এই সলিউশনটা will become even simpler. কিরকম সিম্পলার হবে দেখো। প্রথমে আমি যদি বলি যে x equal to 0, so x equal to 0 দিলে এটা হয় গিয়ে কি, this is just b, এই যে, তাই না? cos 0 হচ্ছে 1, sin 0 হচ্ছে 0, তাহলে x0 যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমার এই ওয়েলের ভিতরে ওয়েভ ফাংশন হচ্ছে কি b,
কামান বুঝতে পারতেছো কি বলতেছি? আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে কি জাস্ট আমি এখন এম টার্ম আর এন টার্ম এই দুটো তো বাদ চলে গেছে, এখন বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাই করো। সো বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাই করব প্রথমে হচ্ছে x ইকুয়াল টু 0 তে, তাহলে x ইকুয়াল টু 0 তে প্রথমে x ইকুয়াল টু 0 মাইনাস সাইডে এটা আছে, তাহলে x ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করলে কি আসবে? c আসবে, রাইট? জি স্যার, শুধু সি থাকবে। আর এখানে যদি অ্যাপ্লাই করো তাহলে এটা 0, তাহলে কি আসবে? শুধু b আসবে না, cos 0 তো 1, বি আসবে স্যার। b, হ্যাঁ তাহলে c ইকুয়াল টু b, রাইট? জি স্যার। Yes, sir. তারপরে এখন এটা ডেরিভেটিভ নাও, এটা ডেরিভেটিভ তুমি যদি নাও তাহলে ডেরিভেটিভ নিলে কি হবে? আলফা সি এ, এই যে এখানেই দেখো, এখানে আরো ইজি দেখা যায়, এটা ডেরিভেটিভ নাও আলফা সি, আর sin x এর ডেরিভেটিভ কি? মাইনাস cos x, রাইট? হ্যাঁ জি স্যার। তাহলে এটা হয়ে যাবে মাইনাস কে, বুঝতে পারছো? স্যার sin x এর ডেরিভেটিভ তো মাইনাস cos x নাকি? মাইনাস cos x এরটা মাইনাস sin x, উল্টা না? cos x এরটা মাইনাস sin x, হ্যাঁ ভুল। অবশ্য cos x এরটা হচ্ছে কি তোমার আর মাইনাস sin x, ওইটা 0 হয়ে যাবে, আর এখানে তোমার you will end up with this is alpha c, আর এটা হচ্ছে কি মাইনাস নাস কে। তো sin x এর ডেরিভেটিভটা কি তোমার? এটাকে তুমি যদি phi of prime x নাও তাহলে what is this number? বলো ka cos of k cos kx, আর এটা হচ্ছে স্যার x minus, হবে নাকি a হবে স্যার? আচ্ছা x তো, জি স্যার, এর মান তো x বসবে, জি স্যার। আর এটা হচ্ছে তোমার cos x এর ডেরিভেটিভ নাও মাইনাস minus bkx minus bk bk sin kx. sin k ওকে sin kx, ওকে। সো আর এখানে আসতেছে তোমার এটা ডেরিভেটিভ যদি নাও তুমি ac e power x আলফা সি alpha c e power alpha আলফা x, এখন x ইকুয়াল টু 0 বসাও, 0 বসালে you will get alpha c। একইভাবে এখানে যদি তুমি বসাও, এটাকে সিম্পলিফাই করলে you will get minus ka, নাকি শুধু ka পাবা? শুধু ka পাবা, রাইট? এই যে ডেরিভেটিভ, হ্যাঁ শুধু ka পাবা, মাইনাস ka হবে না, সরি এখানে ভুল আছে, মানে যে আমি পরে ডেরিভেশনটা করছি, এই যে দেখো আলফা সি ইকুয়াল টু কে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা তারপরে হচ্ছে তোমার এ সাইন কে এ, আচ্ছা এরপরে এই সাইডে গেল, এখন এই পাশে আসো, তো এই পাশে আসলে তোমার একই জিনিস, একইভাবে বাউন্ডারি কন্ডিশনস তুমি অ্যাপ্লাই করো, এখানে তোমার এক্স এর ভ্যালু হবে কে এ, তাহলে প্রথমটা হবে ফাংশনটা হবে a sin k a plus b cos k a equal to d e to the power minus alpha a, তারপর এটার আবার ডেরিভেটিভ নিবা, this is equal to minus alpha d e to the power minus alpha a, আর এটা হবে k a cos k a minus k b sin k a। বুঝা গেছে? এটা হচ্ছে গিয়ে তোমার x equal to 0 এর জন্য বাউন্ডারি কন্ডিশনস, আর এটা হচ্ছে x equal to a এর জন্য। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. জি স্যার। আচ্ছা তারপরে তোমার এখন চারটা ভ্যারিয়েবল, চারটা আননোন। ভ্যারিয়েবল গুলো কি? ভ্যারিয়েবল গুলো হচ্ছে তোমার বি সি এ এন্ড ডি, তাই না? এ বি সি ডি, এই যে চারটা ভ্যারিয়েবল, চারটা আননোন। ইউ ক্যান ফর্ম আ ম্যাট্রিক্স, সলভ দ্য ম্যাট্রিক্স, গেট দ্য ভ্যালুজ অফ এ এন্ড বি। আন্ডারস্টুড? জি স্যার। এটা ম্যাটল্যাব ফাংশন দিয়ে করতে পারো। You can apply a MATLAB function to actually do this.
সো এটা আমি আর ইয়ে করলাম না, এটা ডিটারমিনেন্ট তুমি যদি 0 ধরো, 0 ধরে তুমি হচ্ছে 0 কেন, কারণ এই ওয়েভ ফাংশনস গুলো বাউন্ডারিতে কন্টিনিউয়াস। সো এই জন্য তোমার তুমি 0 ধরে ইউ সলভ দ্য ম্যাট্রিক্স, ইউ উইল গেট দিস, এই ফাংশনস গুলো ডিটেইলস জানার দরকার নাই, ইউ সলভ দ্য ওয়েভ ফাংশনস, ইউ গেট দ্য ভ্যালুস। আরেকটা হতে পারে যে তুমি সেটাকে গ্রাফিক্যালিও সলভ করতে পারো, এটাও খুব ইন্টারেস্টিং। এই জন্য এটাকে বলে যে অ্যানালাইটিক্যাল সলিউশনস। অ্যানালাইটিক্যাল সলিউশনস গুলো কি, মানে ফাইনালি তুমি ম্যাট্রিক্সটাকে সলভ করলে ইউ would get some expression like this, এরকম একটা ফাংশনস আসবে tan alpha a then square root of zeta and this. So এই ফাংশনস গুলা is the ultimate solution, but এটাতে আমরা ডিটেইলসে যাচ্ছি না। আমরা যেটা বলতেছি যে একটা জিনিসকে গ্রাফিক্যালিও সলভ করা যায়, যে তোমার যদি দুইটা ইকুয়েশন থাকে x স্কয়ার ইকুয়াল টু x প্লাস 5, আর তুমি এটাকে ধরলা y1, এটাকে ধরলা y2, দুইটা গ্রাফকে প্লট করলা, একটা হচ্ছে যে x স্কয়ার আর একটা হচ্ছে x প্লাস 5, তাহলে এটা সলিউশন বের করে কিভাবে, যেখানে দুইটা গ্রাফ ইন্টারসেক্ট করবে সেখানে তুমি x এর ভ্যালুটা বের করবে, দ্যাট ইজ দ্য সলিউশন। আন্ডারস্টুড? জি স্যার। ইয়েস স্যার। সো একই ভাবে তুমি যখন এই ফাংশনস গুলোকে সলভ করবা, ইউ গেট আপ উইথ মানে ইউ গেট টু ডিফারেন্ট ফাংশনস। একটা হচ্ছে এই যে এটা, এই যে tan আলফা সামথিং, এরকম একটা কমপ্লিকেটেড ফাংশনস আসে। এখন এই ফাংশনটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, এই ফাংশনের গ্রাফ তুমি আঁকো। বেসিক্যালি এই ফাংশনটা কোন ফাংশন জানো, এটা হচ্ছে একটু আগে যেটা দেখে আসলাম, এই যে এটারই আরেকটা ফরম্যাট, এই ট্রান্সমিশন প্রবাবিলিটি ফাংশনের আরেকটা ফরম্যাট হচ্ছে গিয়ে এই ফাংশনটা, এই যে tan আলফা। আর এখানে তোমার এটাকে, এটা নামটা ভুলে গেছি, এটা জিটা না কি জানি বলে এটাকে, এনিওয়ে। সো দিস ইজ ইকুয়াল টু e মাইনাস e ডিভাইডেড বাই মিউ নট। বাট বেসিক্যালি এটাই হচ্ছে গিয়ে তোমার যে একটু আগে আমরা যেগুলো করে আসছি ট্রান্সমিশন প্রবাবিলিটি ফাংশন, দিস ইজ হোয়াট ইউ হ্যাভ। এখন এটাকে সলভ করতে গেলে আমরা তোমার ম্যাট্রিক্সে ম্যাটল্যাবে কোড লিখে একটা রেঞ্জ অফ ভ্যালুস এর জন্য আমি এটাকে সলভ করতে পারি, দিস ইজ ওয়ান। আরেকটা হচ্ছে গ্রাফিক্যালি সলভ করা। তো তুমি যদি এই দুটাকে প্লট করো ম্যাটল্যাবে, তাহলে বেসিক্যালি ইউ আর জেনারেটিং টু গ্রাফস, এবং এই গ্রাফসের ইন্টারসেক্টিং পয়েন্টস হচ্ছে এইটা। তাহলে এইখানে যে সলিউশনটা আসবে, that will give you the solution for this equation. Understood? ইয়েস স্যার। মানে আমি দুইটা গ্রাফ আলাদা আলাদা করে প্লট করলাম। এখন এই দুইটা গ্রাফ আমি কোথায় সলভ করব, কোন পয়েন্টে সলভ করব? You will solve this for a specific energy E1. কোন এনার্জি E1? ওই যে এনার্জিতে এই ইলেকট্রনটা আছে, এই যে এটা, এই E1 এর জন্য সলভ করবা ওই ইকুয়েশনটা। তাহলে E1 এর জন্য যদি সলভ করতে হয়, স্টেপ নাম্বার 4, আমরা যে স্টেপস গুলো দেখাইছি, 1 নাম্বার ছিল হচ্ছে বাউন্ডারি কন্ডিশন, শ্রোডিঙ্গার ইকুয়েশনসটা ফর্ম করা। 2 নাম্বার ছিল ইনফিনিটিতে ওয়েভ ফাংশন 0, এটা করলে কি হয়, দুইটা আননোন কমে যায়, রিডিউসেস টু আননোনস, দুইটা আননোন কমে যায়। আমরা দেখছিলাম 6টা থেকে 4টা কমে গেছে। 3 নাম্বার পয়েন্ট ছিল আমাদের যে কন্টিনিউটি যে কন্ডিশনটা আছে সেটা অ্যাপ্লাই করা, সেটা অ্যাপ্লাই করলাম। সেটা অ্যাপ্লাই করলে তোমার হচ্ছে এটাকে আরো সিম্পলিফাইড ফর্মে চলে যায়। 2n যদি থাকে ইকুয়েশনস, 2n - 2 ইকুয়েশনস এন্ড 2n - 2 আননোনস। 2n - 2 কেন? ইনিশিয়ালি আমার 2n ছিল, যদি আমার 3টা রিজন থাকে, 3 রিজনস, কয়টা আননোন ছিল? 6। দুইটাকে কমাই দিলাম। কিভাবে কমাইলাম? ইনফিনিটি কন্ডিশনটা অ্যাপ্লাই করে। তাহলে দুইটা আননোন কমে হয়ে গেছে 4টা, রাইট? তাহলে এখন 4টা আননোন, 4টা ইকুয়েশনস। 4টা আননোন, 4টা ইকুয়েশনস কি? ABCD আছে আননোন, ABCD এর জন্য এগুলো হচ্ছে কি 4টা ইকুয়েশনস, মাইনাসটা হবে। 4টা ইকুয়েশনস কে তুমি এখন সলভ করবা। সলভ করে
কিভাবে সলভ করবা সেটার জন্য স্টেপ নাম্বার 4 দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ডিটারমিনেন্ট 0 ধরে ম্যাট্রিক্সটাকে সলভ করা, সেটা ম্যাটল্যাব দিয়ে করতে পারো, অথবা হচ্ছে গিয়ে আমরা গ্রাফিক্যাল মেথডে এটার এনার্জির জন্য সলভ করতে পারি। ইজ ইট ক্লিয়ার? जी सर। আচ্ছা, তাহলে গ্রাফিক্যাল মেথডে আমার হচ্ছে এই যে ফাংশনসটা আসছে, এই ফাংশনসটা কিভাবে আসছে সেটা জানার দরকার নাই। এই ফাংশনটা বেসিক্যালি ওই যে ইজ ইকুইভ্যালেন্ট টু দিস ফাংশন, এই যে টানেলিং ফাংশন যেটা, এটাকে এখন সলভ করতে গেলে গ্রাফিক্যাল মেথডে যদি সলভ করো তাহলে ইউ প্লট দিস গ্রাফ। এখন এই গ্রাফটাকে তুমি যদি একটু ইমাজিন করো, এটাকে 90 ডিগ্রি ঘোরাও, ঘোরা এই যে পটেনশিয়াল ওয়েল, এখানে তোমার ইলেকট্রনটা বসে আছে, এই যে ইলেকট্রন, এর যে এনার্জি এই যে পয়েন্টে সে ইন্টারসেক্ট করতেছে, ঠিক আছে, এটার যে অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস, এটার এক্স অ্যাক্সিস ইজ গিভেন বাই ই বাই মিউ। তাইলে এইখানে যে পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে, দিস ভ্যালু ইজ E1 বাই মিউ। তুমি যদি পটেনশিয়াল ব্যারিয়ার হাইটটা জানো নো, তাহলে জাস্ট E1 ডিভাইডেড বাই মিউ, এটা তো মিউ দিয়ে নরমালাইজ করা, তাহলে তুমি যদি এই হাইটটা জানো তাহলে জাস্ট মাল্টিপ্লাই উইথ মিউ, you will get the energy of the electron in this potential well. একটু পজ দিই, জিনিসগুলো চিন্তা করো গ্রাফিক্যালি কিভাবে সলভ করছি, কেন এটাকে 90 ডিগ্রি রোটেট করলাম এই ছবিটার সাথে, এই ওয়েলের সাথে রিলেট করার জন্য, যে এটা তোমার এনার্জি অফ দ্য ইলেকট্রন E1 যেখানে এই দুইটা গ্রাফ ইন্টারসেক্ট করতেছে, এটা এই ইকুয়েশনটাকে সলিউশন হবে সেখানে। সলিউশনটা কি কি দিবে আমাদের, এখানে আমার আননোন কি, আলফা তো আমি জানি, এ হচ্ছে কি উইডথ অফ দ্য ব্যারিয়ার, তাহলে এখানে সলিউশনটা উইল গিভ মি হোয়াট, it will give me zeta by eta. So what is that? That is basically E by mu naught. তার মানে এই ইকুয়েশনটা যদি আমি সলভ করি, I am going to get the value of this function and sorry this variable. এই ভ্যারিয়েবলটা কি, এটা হচ্ছে এনার্জি অফ দ্য ইলেকট্রন নরমালাইজড উইথ দ্য পোটেনশিয়াল। এখন আমি যদি এই পয়েন্টে বেসিক্যালি আমি যদি সলভ করে এখানে x অ্যাক্সিস এর ভ্যালুটা নেই, আই এম গোইং টু গেট the E1 by mu naught value for this corresponding energy, which is the energy of the electron in the potential well. And ওয়েলের হাইট যদি আমি জানি mu naught, এটা mu naught দিয়ে মাল্টিপ্লাই করলে I am going to get the energy of the electron inside the potential well. Understood? বোঝা গেছে? Yes, sir. Yes, sir. খুব কষ্ট করে বলা হচ্ছে তোমার থিং, বাট মানে এখানে তো আমি খুব কমপ্লিকেটেড ম্যাথে যাই নাই, তোমাদেরকে প্রসেসটা দেখাইলাম, ঠিক আছে, যে হাউ দিস ইজ ডান। স্যার একটা কোশ্চেন, তো সেটা হচ্ছে যে tan জিটার যে ফাংশন, যেটা tan জিটা যেটা বলছিলেন স্যার, ওইখানে তো জিটা ইকুয়ালস হচ্ছে E বাই ইউ, দ্যাট মিন্স হচ্ছে পটেনশিয়াল এনার্জি আর ইয়াকে ওটার একটা ফ্র্যাকশন আর কি। তো স্যার এটাকে আসলে ওইটা থেকে সিম্পলিফাই করে আনা হয়েছে, মানে যেটা জায়গায় আমি E বাই ইউ লিখলেই কি আগেরটাই আসবে, ব্যাক করবে? আগেরটাই ব্যাক করবে, রাইট। সো ওইখানে আমরা মানে সিম্পলিফিকেশনটা দেখাচ্ছি না, মানে দেয়ার ইজ টু মাচ ম্যাথমেটিক্স, আমরা ওগুলাতে এখন যাব না, বাট কনসেপচুয়ালি তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার, ওটা ক্লিয়ার। আরেকটা হচ্ছে স্যার, আমরা কোনটা ইউজ করবো যদি এক্সামে আসে, আসলে গ্রাফিক্যাল মেথডস নাকি হচ্ছে নরমাল ম্যাট্রিক্স ক্যালকুলেশনসটা? সেটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপর। ম্যাট্রিক্স তো আমি পরীক্ষার হলে আর করতে দিব না, ওটা জন্য এত বড় ম্যাট্রিক্স সলভ করার জন্য তোমার ম্যাটল্যাব লাগবে, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। হ্যাঁ। আর স্যার ওই গ্রাফিক্যাল মেথড আছে স্যার, এখানে গ্রাফ প্লটের ব্যাপার স্যাপার আছে, ওইগুলো কি স্যার আমাদের গ্রাফেই করতে হবে নাকি হচ্ছে জাস্ট আমরা অ্যাজিউম করে একটা? না না, তোমার হাতে আঁকতে হবে, স্কেচ করে করবে, গ্রাফ পেপার লাগবে না, ঠিক আছে? আমাকে দেখাবো যে সলিউশন গুলো বের করতে হয়, বাট এটাকে 90 ডিগ্রি রোটেট করছে কেন বুঝতে পারছো? আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম যে এটার এই সলিউশনটা হচ্ছে এনার্জি অফ দ্য ইলেকট্রন ট্রাভেলিং থ্রু দিস পোটেনশিয়াল ওয়েভ, বুঝতে পারছো? Is it clear? Yes, no? হ্যাঁ জি স্যার। এই কথাটা আরে আচ্ছা, তাইলে আমরা এত কিছু করলাম, এই চারটে স্টেপ,
প্রথম স্টেপে শ্রোডিঙ্গার ইকুয়েশন লিখলাম, ওটার মধ্যে তোমার যদি স্যার একজন মনে হয় বলতেছে, হ্যাঁ বলো, কিছু বলবা কোয়েশ্চেন? স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে এই কার্ভটা রোটেট করে হাইপারবোলা বানাইলাম যে স্যার, এটা এই ব্যাপারটা আরেকবার একটু যদি আর বলতেন। রোটেট করে হাইপারবোলা বানাই নাই, কার্ভটা এটাই আছে, যা আছে তাই আছে। আমি ছবিটাকে 90 ডিগ্রি ঘুরায় আঁকলাম, দ্যাটস ইট। ঘুরায়কে দেখালাম যে এই যে সলিউশনটা আমরা পাচ্ছি, দ্যাট সলিউশন ইজ বেসিক্যালি দ্য এনার্জি E1 অফ দ্য ইলেকট্রন, আর কিচ্ছু না। ঠিক আছে, এটাকে আমরা কোনো কিছু ম্যাথমেটিক্যালি কোনো কিছু চেঞ্জ করিনি, ছবিটাকে জাস্ট 90 ডিগ্রি ঘুরাই দিছি। এই যে ওয়াই অ্যাক্সিসটাকে 90 ডিগ্রি কাট করে এই ওয়েলের পাশে ছবিটা রাখছি, যাতে করে বুঝাতে পারি যে এই ডটেড লাইন যেটা আছে এটা অ্যাকচুয়ালি ওই ইন্টারসেকশন পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আমি গ্রাফটাকে না ঘুরাই ওয়েলটাকেও ঘুরায় আঁকতে পারতাম। মানে হচ্ছে, হ্যাঁ জি স্যার, মানে হচ্ছে অ্যাক্সিস গুলা উল্টা ছিল তো 90 ডিগ্রি করাতে ঠিক হয়ে গেছে আর কি, মেকিং মোর সেন্স। it making more sense, হ্যাঁ ঠিক আছে। সো দিস ইজ হাউ উই ক্যান গেট দ্য সলিউশন। আচ্ছা, তাহলে এত কিছু সলভ করে কি পাইলাম? ইলেকট্রনের এনার্জি পেলাম, রাইট? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তার মানে জি স্যার। একটা জিনিস জি স্যার। স্যার কথা মেবি ল্যাগ করতেছে, মানে অনেক পরে শোনা যাচ্ছে। আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশন তো মাঝে মধ্যে একটু দেখাচ্ছে আনস্টেবল, বাট এনিওয়ে, এখন শুনতে পাচ্ছ? এখন শোনা যাচ্ছে? আচ্ছা, তো এত কিছু করে কি পাইলাম? ইলেকট্রনের এনার্জিটা পেলাম, রাইট? ইয়েস স্যার। কিন্তু ওয়েভ ফাংশনটা কিন্তু পাইনি এখন। ওয়েভ ফাংশনটা মানে অ্যাকচুয়ালি মানে ওয়েভ ফাংশনটা বের করা হয়নি। সেটা বের করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে তোমার স্টেপ নাম্বার 5। স্টেপ নাম্বার 5 আমরা এখানে পড়বো না, দিস ইজ লেফট ফর মোর অ্যাডভান্সড কোর্সেস, how to actually get the probability of the electron and by solving for the wave functions. ঠিক আছে, সো এই পর্যন্তই আমাদের হচ্ছে গিয়ে স্টেপ 4 পর্যন্তই। কেউ যদি ইন্টারেস্টেড থাকো, আমি এই জন্য স্টেপ 5টা এখানে দিয়ে রাখছি, বাট এটাতে আমি বলবো এখন যেও না, বিকজ ইট উইল গো ওভার ইওর হেড। এটা সলভ করতে গেলে তোমার মানে ম্যাথমেটিক্স আরো অনেক ডিপে যেতে হবে। বাট আমি এখানে স্লাইডে দিয়ে রাখছি জাস্ট ইন কেস এনিবডি ইজ ইন্টারেস্টেড। সো আমি এখানে যাব না, আই এম গোইং টু শো ইউ ওয়ান প্রবলেম, এক্সাম্পল প্রবলেম উইথ দ্য সলিউশন। এই প্রবলেমটা আমি 2018 বা 19 আমার খেয়াল নাই, আমি ইন কোর্স পরীক্ষা এটা দিচ্ছিলাম। ঠিক আছে, এটা ইন কোর্সের প্রবলেম, ওইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি টাইপের কোয়েশ্চেন আমি দিব, কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে। সেটা আমি একটু জুম করে দেখাই। এই যে কনসেপ্টস গুলো আমার কাছে মোর ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমরা কনসেপ্টস গুলো অ্যাপ্লাই করতে পারো কিনা। শ্রোডিঙ্গার ইকুয়েশন মুখস্থ লিখে বা এটা ফিজিক্যাল মিনিং কি এগুলো লেখাচ্ছে, এটা ইউজ করে তুমি কি করতে পারো সেটা আমার কাছে মোর ইম্পর্টেন্ট। সো এটা দেখো, এই কোয়েশ্চেনটা বলছে যে ফর দ্য পোটেনশিয়াল এনার্জি প্রোফাইল শোন বিলো, এরকম একটা প্রোফাইল শো করা আছে, 3টে রিজন দেওয়া আছে। এনার্জি, এখানে আছে ইলেকট্রনের এনার্জি E1, আর পোটেনশিয়াল এনার্জি প্রথমটা রিজনের জন্য U0, পরেরটার জন্য হচ্ছে U1। সো এখানে ইলেকট্রনের এনার্জি E1 দেয়া হয়েছে which is less than U0, so এই রিজনে হচ্ছে গিয়ে less than U0। Answer the following questions. Note that the potential in region 1 extends to -infinity. তার মানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে this is extending to -infinity, আর এটা হচ্ছে extending to +infinity, x direction. What is the wave function in region 1? Region 1 এ energy কি greater than or less than U? স্যার Less than you. Less than U. তাহলে less than U যদি হয়, so this is the electron is traveling in this direction, এই direction travel করতেছে in the positive x direction. Okay, so it's traveling in this direction,
towards positive x direction. So তুমি এখন এটার জন্য ওয়েভ ফাংশনটা ডিফাইন করো। So the wave function for this is given by, যেহেতু ওইদিকে নেগেটিভ দিকে আমরা এটাকে ইগনোর করি, so this is just a e to the power alpha 1x. Clear? আমরা একটা কনস্ট্যান্ট আলফা 1 ধরলাম। Is it understood? Yes sir. এখানে আলফা 1 হচ্ছে এটা। সো তোমার অ্যানসার হবে এটা। তুমি -x টা দরকার নেই, কারণ আমার মানে এটা তো শুরুই হচ্ছে ফ্রম দিস পয়েন্ট, মানে এর বিয়ন্ডে তো তোমার যাওয়ার দরকার নেই, টুয়ার্ডস ইনফিনিটি, সো we can ignore that part. So electron is traveling in the positive x direction. Achha. So what is the wave function in region 2? Region 2 te energy ki greater than u na less than u? Greater than you. Greater than u. So tomar greater than u hole b e to the power ix c to the power minus I minus ikx, যেখানে k is equal to this. Understood? কেন এখানে e1 বলতো? কারণ e1 minus u হচ্ছে 0, এখানে u equal to 0. বুঝে গেছে? জি স্যার। সো খুব একটা ডিফিকাল্ট কিছু না। তারপরে আবার আসো যে রিজন 3 তে। আচ্ছা, সো এইখানে তোমার e টু দি পাওয়ার তোমার d e টু দি পাওয়ার মাইনাস আলফা x আলফা 2x, ওটা আলফা 1 দিছিলাম, এটা আলফা 2, আলফা 1 আলফা 2 ডিফারেন্ট হবে। এখানে মাইনাসটা নিব এই জন্য, কারণ হচ্ছে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করছি। এই যে সরি, জুম করলে একটা সমস্যা। এই যে এই বাউন্ডারি কন্ডিশনসটা এখানে মনে আছে যে এই ডান পাশের রিজনে কি হয়, ই টু দি পাওয়ার প্লাস আলফাটা বাদ চলে যায়, আর বাম পাশে চলে গেছিল এই যে মাইনাস আলফাটা বাদ। ডু ইউ রিমেম্বার? এটা রিজন গুলো তো বলছি। জি স্যার। যে প্লাস ইনফিনিটিতে n0 আর মাইনাস ইনফিনিটিতে m0। তুমি যখন পরীক্ষার সময় করবে এখানে শর্টকাটে সলিউশনটা দেখানো আছে, ঠিক আছে? কিন্তু পরীক্ষার সময় কিন্তু তোমাকে এগুলো মেনশন করতে হবে যে কেন তুমি এই যে প্লাস এই যে মাইনাস এক্স এর তুমি কেন এটাকে 0 নিছো। কারণ আমরা ধরে নিছি যে তোমার টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি ওই বাউন্ডারি কন্ডিশনসটা আমরা অ্যাপ্লাই করছি, যে ফাই এটা এট তোমার মাইনাস ইনফিনিটি হচ্ছে 0 আর এটা হচ্ছে ফাই প্লাস ইনফিনিটি ইজ 0। এই বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করলে তোমার হচ্ছে এই পাশে শুধু আসবে পজিটিভ ই টু দি পাওয়ার পজিটিভ আলফা এক্স, আর এই পাশে আসবে হচ্ছে ই টু দি পাওয়ার নেগেটিভ আলফা এক্স। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস স্যার। দ্যাটস ইট। তারপরে এটা ছিল এই তিনটে কোশ্চেন, এ বি এন্ড সি। আচ্ছা, সো এটা খুব সিম্পল একটা প্রবলেম দিছিলাম এবার ইন কোর্সে, তোমাদের হয়তো সিমিলার টাইপের দিব, একটু ডিফারেন্ট হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে সেট আপ দ্য four equations sorry that must be solved in order to compute the wave functions. তাহলে এখন তুমি রিজনস গুলোকে ডিফাইন করলা, তাহলে তুমি এখন বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাই করে ইউ সেট আপ 4 ইকুয়েশনস। এটা তো পারবাই, isn't it? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তিনটা রিজনে হচ্ছে গিয়ে তোমার এই যে আলফা 1 আলফা 2 আলফা 3। তাহলে তুমি এখন কন্টিনিউটি কন্ডিশনস বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাই করবা। সো কন্টিনিউটি বাউন্ডারি কন্ডিশনস কোথায় কোথায় অ্যাপ্লাই হবে? একটা হচ্ছে এই বাউন্ডারিতে অ্যাপ্লাই হবে, এখান থেকে তুমি দুইটা ইকুয়েশন পাবা, রাইট? x equal to 0, আরেকটা হবে এই বাউন্ডারিতে অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? জি জি স্যার। তাহলে এই বাউন্ডারিতে তুমি করবা হচ্ছে আলফা 1, এটা হচ্ছে কি আলফা 2, আর এই বাউন্ডারিতে করবা হচ্ছে আলফা 2 সরি ফাই 2 আলফা বলতেছি, and this is phi 3. তাহলে এখান থেকে দুইটা ইকুয়েশন আসবে, এখান থেকে দুইটা ইকুয়েশন আসবে। কিভাবে দুইটা ইকুয়েশন আসবে? তুমি phi 1 phi 2 নিবা, আবার এদের ডেরিভেটিভ গুলোও নিবা। মানে phi 1 প্রাইম নিবা, phi 2 প্রাইম নিবা at x equal to 0। আবার এই পাশ থেকে নিবা হচ্ছে phi 2 প্রাইম আর হচ্ছে phi 3 প্রাইম। আন্ডারস্টুড?
Yes, sir. At স্যার আমাদের 11:30 একটা ক্লাস আছে। হ্যাঁ, ওকে, আমি শেষ করে দিচ্ছি। সো দিস ইজ ইট, শেষ কোয়ান্টাম টানেলিং। ওকে, আচ্ছা আমি একটু কুইকলি রোল কল করি। 65 জন আছে। আচ্ছা, আরিফ আহমেদ। প্রেজেন্ট স্যার। আচ্ছা, কেউ অ্যাবসেন্ট থাকলে বলো, আমি খুব দ্রুত কল করবো। যাদের নাম ডাকা হচ্ছে তোমরা লিভ করতে পারো। আব্দুর রহমান অ্যাবসেন্ট, আব্দুর রাজ্জাক অ্যাবসেন্ট, দেন আবির খান প্রেজেন্ট স্যার। আচ্ছা, আফসানা আনজুম অ্যাবসেন্ট, আহনাফ তাহমিদ প্রেজেন্ট স্যার। আকিব হাসান প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। আলী আকবর আলিজা আক্তার, আলী আকবর অ্যাবসেন্ট, আলিজা আক্তার অ্যাবসেন্ট, আনিকা তাসনিম অ্যাবসেন্ট, আতিকুর রহমান প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট, ওকে। তারপর হচ্ছে আনিসুজ্জামান মাহির, সরি আজিম হোসেন মাহির, ইয়েস স্যার। ওকে। তারপরে হচ্ছে Yes, sir. আরদিনা ইয়াসমিন, প্রেজেন্ট স্যার। ফাতেহা আক্তার, Yes, sir. আসিফ রায়ান, প্রেজেন্ট স্যার। মেল ভুইয়া, ইয়েস স্যার। রিদিতা বিশ্বাস অ্যাবসেন্ট, জাহিদ হাসান অ্যাবসেন্ট, দেন জান্নাতারা জয়া, প্রেজেন্ট স্যার। আজি আবিদ, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। ওকে, খন্দকার জুম্মান হোসেন, প্রেজেন্ট স্যার। কৃতজ্ঞ চাকমা ইয়েস অ্যাবসেন্ট, স্যার। প্রেজেন্ট। আচ্ছা, দেন হচ্ছে কৌশিক প্রেজেন্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের শনিবারে একটা ওয়েবিনার আছে ইডিএস এর, তোমরা এটা প্লিজ জয়েন করো, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের কাজে আসবে, ইউ মাস্ট জয়েন দিস। আচ্ছা, তারপরে হচ্ছে মাহাদি মোস্তাহিদ, ইয়েস স্যার। ইয়েস স্যার। দেন মাহফুজ ইসলাম, ইয়েস স্যার। দেন মাহির শাহরিয়ার, ইয়েস স্যার। প্রেজেন্ট স্যার। মায়ুক মল্লিক, ইয়েস স্যার। আসাদুজ্জামান, ইয়েস স্যার। ইয়াসির ইমরান, ইয়েস স্যার। আকবর আলী, ইয়েস স্যার। আনোয়ার ইব্রাহিম, প্রেজেন্ট স্যার। ইন্তেখাব শাহরিয়ার, ইয়েস স্যার। মোহাম্মদ কাউসার, ইয়েস স্যার। কাউসার হোসেন, কাউসার হাসান, সরি অ্যাবসেন্ট, দেন মাহমুদুল হাসান প্রান্ত, ইয়েস স্যার। নুরুল আলম, ইয়েস স্যার। ওকে প্রেজেন্ট, রাফাতুল হক, ইয়েস স্যার। রেদওয়ানুল হাসান, ইয়েস স্যার। শাদ আহমেদ অ্যাবসেন্ট, দেন সাদমান মুস্তফা অ্যাবসেন্ট, শিহাব, ইয়েস স্যার। সোহানুর রহমান, জাহিদুর রহমান, ইয়েস স্যার। দেন জাহিদ বিন আরজু। ইয়েস স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে জিয়াউর রহমান, ইয়েস স্যার। মেহেদী হাসান, ইয়েস স্যার। মাজিদুল গনি, প্রেজেন্ট স্যার। ওকে, মাজিদুল গনি প্রেজেন্ট, সাদউদ্দিন, ইয়েস স্যার। নাফিসা রিদি, Present, sir. নাজমুল হাসান, প্রেজেন্ট স্যার। নাজমুল হোসেন, ইয়েস স্যার। নাজমুল সাদাত, অ্যাবসেন্ট, নিলয়, প্রেজেন্ট স্যার। ওকে, দেন নুসাইবা, Yes, sir. নুসাইবা এহসান, Yes, sir. পারভেজ আহমেদ, ইয়েস স্যার। পিনক চৌধুরী, ইয়েস স্যার। প্রিয়াঙ্কা অ্যাবসেন্ট, রায়না, আচ্ছা প্রিয়াঙ্কা প্রেজেন্ট দিয়েছি, রায়হান হুমায়ুন, ইয়েস স্যার। রনক আল জামি, ইয়েস স্যার। তারপর হচ্ছে রিফা আহমেদ, Present, sir. রোদেলা দাস, Present, sir. দেন আফসার রশিদ, প্রেজেন্ট স্যার। সাদমান কবির, সাদমান কবির অ্যাবসেন্ট, শাদমিন সুলতানা তো প্রেজেন্ট। Present, sir. শাদমিন নেক্সট মানডেতে আমাদের Sir, ক্লাস, present, sir. নেক্সট মানডেতে আমাদের ক্লাস হবে 10টা, ঠিক আছে? গতকাল জি, স্যার। ক্লাস নিব। আচ্ছা, শাহাবুদ্দিন ইয়েস স্যার। ওকে প্রেজেন্ট, শাহাদ সোরার, শাহাবুদ্দিন Yes, sir. প্রেজেন্ট।
হ্যাঁ দিয়েছি প্রেজেন্ট। দেন স্বদেশ বিশ্বাস পার্থ, Yes, sir. তানজিম রহমান, আচ্ছা তানজিম রহমান অ্যাবসেন্ট, প্রীতম প্রেজেন্ট, প্রেজেন্ট স্যার। জি স্যার। জুনায়েদ রাব্বি, Present, sir. মাসুম বিল্লাহ, সৌরভ মোমর হিমেল, Yes, sir. নাজিফা তাবাসসুম। শেষ। Sir, Jahid Hasan Chaudhary present. জাহিদ হাসান চৌধুরী, তোমার ইয়েটা বলো, রোল নাম্বারটা বলো। 440. 4। স্যার আচ্ছা ঠিক আছে, আমি স্যার সোহানুর রহমান হচ্ছে প্রেজেন্ট দিছিল, বাট ওর মাইকে মেবি প্রবলেম। 418। আচ্ছা ঠিক আছে দিয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ তোমাদের মানডেতে ক্লাস হবে 10টায়। আমি নেক্সট উইক বুধবার পর্যন্ত যা পড়াবো সেটাই মিড টার্মসে থাকবে। হ্যাঁ ওকে। ঠিক আছে স্যার।